প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোহাগ ভাইকে একটু লাইনে আসার জন্য অনুরোধ করছি। সোহাগ ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সোহাগ সবকিছু ঠিক ভাই, আছে স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাস টেস্ট থ্রিতে আপনি প্রথম হয়েছেন, আপনারা তিনজন, সেজন্য আপনাকে অভিনন্দন। আমি যে ধরনের প্রশ্ন করছি, এই ধরনের প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করছেন না আরেকটু সহজ করব? এটা ঠিক আছে স্যার। আর এই সেগুলো ধরনের নিয়ে ঠিক যে আছে। অ্যানসারিং হিন্ট দিয়েছি, সেই অ্যানসারিং হিন্টে কোনো আপত্তি বা কোনো কনফিউশন আছে আর? না, ঠিক আছে স্যার, আপনারটাই ঠিক আছে। আমাদের হয়তো ভুল ছিল এটা। আমার ধারণা যেটা ভুল ছিল যে 2 নম্বর কোশ্চেনের, সেটা পরবর্তী আপনার হিংসে আমি ঠিক করে নিছি স্যার। আপনি বুঝতে পেরেছেন তো? আহ, জি জি, মানে ওটা বইয়ের ঠিক সাথে আছে। মিলিয়ে নিয়েছেন তো, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সুমন ভাই হাত উত্তোলন করেছেন, কি কারণে বুঝতে পারছি না। লাইনে আসবেন সুমন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে, কি খবর বলেন। হাসি তো মোটামুটি, আমি তো অনেক পিছনে স্যার। আমি খুব চেষ্টা করি যাতে আমি মিস করতে চাই না, ক্লাসগুলো করতে চাই, কিন্তু আমি পিছনে তো। তাই আমাকে একটু সার্বিক একটু হেল্প করতে হবে স্যার, একটু বেশি করে। অবশ্যই, আপনি কি নোটগুলো পেয়েছেন? জি, নোটগুলো পেয়েছি। আপনি পড়তে থাকেন, যেখান থেকে আপনি শুরু করেছেন। আপনি কত জি। তারিখে ভর্তি হয়েছেন আমার রেজিস্টারে উল্লেখ আছে। আপনি হুম। যখন থেকে শুরু করেছেন এগুলো খুব ভালোভাবে দেখেন, যেগুলো হয়ে গেছে সেগুলো ভুলে যান। জি। সমস্যা নেই, আমি সেগুলো অতিরিক্ত ক্লাস হোক বা রিভিশন ক্লাস হোক আমি মেকআপ করে দিব। কিন্তু যেখান থেকে আপনি ক্লাস পাচ্ছেন এগুলো যেন মিস না হয়, ঠিক আছে? জি জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থাকবেন। ক্লাসটা দেখতে থাকেন, ক্লাসের কোনো জায়গায় যদি সমস্যা হয় হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করে আপনি সেটা সলভ করে নেবেন। এবং প্রথমে আলোচনা হবে বরাবরের মতো, এবং শেষের দিকে আমি কথা বলার সুযোগ দিয়ে দেব সবাইকে। আলোচনার মাঝে যদি যে অংশটুকু আলোচনা করছি ওই অংশে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করার সুযোগ আছে। আমি যেটা আলোচনা করব ওই জায়গাতে হাত উত্তোলন করলে ওই বিষয়ে আমি উত্তর দিব। কিন্তু ক্লাসের মাঝখানে অন্য কোনো বিষয়ে কথা বলে ক্লাসটার ফ্লো নষ্ট করবেন না দয়া করে। তো আজকে আমাদের টপিক থ্রি এবং টপিক ফোর, দুইটা টপিক আলোচনা করা হবে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইথিক্স, যেটাকে বাংলায় পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, আরো নাম আছে নৈতিক আচরণ বা আচরণ বিধিমালা, এরকম অনেক নাম আছে। তো এক কথায় আমরা অ্যাডভোকেট হিসাবে আমাদের যে কর্তব্য আছে, দায়িত্ব আছে, যে নীতি বা নৈতিকতা মেনে চলতে হবে। আমরা হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক। অ্যাডভোকেট হিসাবে বলা হয় আমরা লার্নেড অ্যাডভোকেট বা বিজ্ঞ আইনজীবী, এবং দেশের প্রথম শ্রেণীর নাগরিক। তো প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আমাদের সুনাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আমরা ছোটবেলা থেকে হাই স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। বিশেষ করে যারা পৌরনীতি সাবজেক্ট ছিল, সিভিক্স বা রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন, তারা তো জানেন যে একজন সুনাগরিকের কি কি দায়িত্ব কর্তব্য থাকে। সেগুলোর মতোই অ্যাডভোকেটদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। 4 প্রকারের দায়িত্ব কর্তব্য আমরা দেখব 4টা চ্যাপ্টারে। 4 প্রকারের মানুষদের সাথে আমাদের কিভাবে আচরণ করতে হবে সেগুলো স্পেসিফিক ভাবে 42টি বিধি বা আচরণগুলোর মধ্যে আমাদের কি করা আছে, কোড করা আছে। এর বাইরে আমরা কিছু করলে এই যে আচরণ বিধির লঙ্ঘন হবে, অর্থাৎ অসাধু আচরণ হবে। তো আমরা এই টপিক থেকে মূলত 4টা প্রশ্ন পড়ব। কি কি 4টা প্রশ্ন দেখে নিই। এই যে ক্যাননস অনুযায়ী আদালত সহ অন্যান্য আইনজীবী, মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। তাহলে এখানে এই প্রশ্নের দ্বারা কি বুঝতে পারছি আমরা, কি কি চাওয়া হয়েছে? 4টা বিষয় চাওয়া হয়েছে। এক, আদালত। দুই, আইনজীবী।
মানে অন্যান্য আইনজীবী, আমি অ্যাডভোকেট হিসাবে আরেক অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ করব। 3 নম্বর হচ্ছে আমার মক্কেলদের সাথে আমি কি কি আচরণ করব এবং অন্যের মক্কেলের সাথেও কিভাবে আচরণ করব। আর 4 নম্বর হচ্ছে জনসাধারণ, মানে আমারও মক্কেল না, কারো মক্কেল না, জনসাধারণের প্রতিও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। অর্থাৎ এখানে 42টা ক্যানন সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। মনে করেন 10 নম্বরের একটি প্রশ্ন আসলো, আপনাকে 42টা ক্যাননসই লিখতে হবে। সো টাফ, সময়ও পেরে ওঠা যাবে না, আবার 42টা ক্যাননস মুখস্থ করে লেখাটাও টাফ। যদি এইভাবে বর্ণনামূলক বড় ব্রড কোশ্চেন চলে আসে, তাহলে উপায় কি? আপনাকে সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে। 42টা লিখতে না পারেন অন্তত 30টার কাছাকাছি আপনি লিখলেন। 4টা অধ্যায় থেকে বেছে বেছে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেগুলো মনে রাখতে পারবেন, সেগুলো আপনি লিখে দিলেন। 30টার কাছাকাছি লিখলেন, আশা করি 10-এর মধ্যে 7-এর মতো একটা নম্বর চলে আসবে। এই প্রশ্ন আসলে 7-এর উপরে নম্বর পাওয়া খুবই টাফ, কারণ এটা একটি বর্ণনামূলক প্রশ্ন। এইটার আরেকটা ভ্যারিয়েন্ট অথবা আকারে কি আসতে পারে, যে ক্যাননস এ কতটি অধ্যায় ও বিধি আছে? তাহলে আমাকে বলতে হবে যে এখানে 4টি অধ্যায়ে মোট বিধি আছে 42টি। আ- আ- আলোচনা করুন বলছে, তার মানে এ কতটি অধ্যায় ও বিধি আছে সেগুলো আলোচনা করুন, ওই একই প্রশ্ন। তো এখানে উপরের প্রশ্ন যা আসলে একই উত্তর, নিচের প্রশ্ন আসলে একই উত্তর। নিচের প্রশ্নে স্পেসিফিক ভাবে অধ্যায় এবং বিধি আপনাকে উল্লেখ করতে হবে, যে হ্যাঁ এতটা অধ্যায়, 4টা অধ্যায়, 42টা বিধি আছে। আর উপরের ভাবে আসলে আপনি 4টা অধ্যায় তো আলোচনা করছেন, অধ্যায় ভিত্তিকই তো আলোচনা করবেন, তাহলে 4টা অধ্যায় সেটা তো আপনি জানেন। বিধি কয়টা উপরে না বললেও হবে, কিন্তু নিচে প্রশ্নে বিধির সংখ্যা অবশ্যই স্পষ্ট আপনাকে বলতে হবে। যদিও আপনি 42টা লিখতে না পারেন, একটু কম লিখলেও চলবে, সেক্ষেত্রে নম্বর একটু কমে তো আসবেই। পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা কখন ও কিভাবে আইনে সন্নিবেশিত হয়, এই যে ক্যাননস, এগুলো কখন তৈরি করা হয়, কিসের ভিত্তিতে তৈরি করা হয়, সেটা একটা আলাদা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন 5 নম্বরের জন্য আসতে পারে। এরপরে আরো একটি বর্ণনামূলক প্রশ্ন, ক্যাননস প্রণয়নের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা আবশ্যকতা আলোচনা করুন। অর্থাৎ এটার উদ্দেশ্য কি, বা এর প্রয়োজনীয়তা কি, বা কি কারণে এটা করা হলো, দরকার কি এটা। এটাও একটি বর্ণনামূলক ছোট প্রশ্ন, হয়তোবা 5 থেকে 7 নম্বরের জন্য আসতে পারে এইটা। এরপরে চলে যাচ্ছি একটি সমস্যামূলক ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটা অ্যাকচুয়ালি আগের গুলো আপনাদের মুখস্থ করার বিষয়। আর 4 নম্বরটা আমি এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝিয়ে দেব। কি প্রশ্ন? জনাব ক একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের ডিগ্রি লাভ করেন। তাহলে ব্যাংক কারো কাছ থেকে 20 লক্ষ টাকা পায়, সে মানে লোন ডিফল্টার হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে। তো এই ঋণ খেলাপি ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে, সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন মিস্টার ক, মামলায় ডিক্রিও পাওয়া গেছে, এই টাকাটা উদ্ধার করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। এখানে 20 লক্ষ টাকা আদায়ের যে ডিক্রি, এই ডিক্রিতে টাকা যেহেতু দিতে পারছে না, টাকার বিপরীতে যে সম্পত্তিটা মর্টগেজ রাখা হয়েছিল ব্যাংকের কাছে, সেই সম্পত্তিটা অকশনে নিশ্চয় বিক্রি করা হবে। বিক্রি করা করে এই 20 লক্ষ টাকা কি করা হবে? রিকভারি করা হবে, অ্যাটাচমেন্ট করে অকশনে বিক্রি করা হবে। এখন এই অকশনে এই মিস্টার ক কে, অ্যাডভোকেটকে বলা হচ্ছে, ব্যাংক ম্যানেজার মেবি বলছে যে আপনি কিনে নেন না এইটা, যে আমাদের 20 লক্ষ টাকা দিয়ে দেন, বা যে দাম আসবে সেটা দেন, বাকি টাকা তো যে ডিফল্টার, যদি 30 লক্ষ টাকা বিক্রয় হয়, 10 লক্ষ 10 লক্ষ টাকা জমির মালিককে ফেরত দিতে হবে, 20 লক্ষ টাকা রাখবে ব্যাংক, কারণ 20 লক্ষ তো আর বেশি নিতে পারবে না। তো মূল কথা হচ্ছে, আমি যেই মামলায় অ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করেছি, ওই মামলার যে বিষয়বস্তু, এটা তো আমি ক্রয় করতে পারবো না, এটা আমরা ক্যাননসে দেখবো। তার মানে এইটা অনুরোধ করলে আমার নেওয়া কি না, নৈতিকভাবে ঠিক না, আইনে নিষেধ আছে। যদিও অনেক আইনজীবী এটা করে থাকেন, যেটা মানে নীতি বা নৈতিকতা পরিপন্থী একটা কাজ। তদনুযায়ী তিনি ডিক্রি জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে, কবলা শব্দের অর্থ হচ্ছে সেল বা বিক্রয়, লিখে রাখেন, কবলা মানে সেল বা বিক্রয়। তাহলে সেল ডিড বলতে কবলা দলিল,
মূলে জমি খরিদ করেন, তার মানে নিজের নামে না কিনে তিনি দুই সন্তানের নামে কিনছেন। এখানে কিন্তু একটা প্যাচ লাগানো আছে। আমরা হয়তো বা এটা জানি যে নিজের নামে কিনা যাবে না অ্যাডভোকেট, কিন্তু তার সন্তানের নামে কি কিনতে পারবে, বা তার মা বাবার নামে কিনতে পারবে, তার স্ত্রীর নামে কিনতে পারবে, বা তার কোন আত্মীয় স্বজনের নামে কিনতে পারবে? মানে ফান্ডিং কে করছে, অ্যাডভোকেটের সাথে তার কানেকশন আছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তিনি কি কোনো অসদাচরণ করেছেন? এখানে জানতে চাওয়া হচ্ছে অসদাচরণ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে কত অধ্যায়ের কত বিধি অনুসারে করেছেন এটা আপনাকে উল্লেখ করে সেই বিধিতে কি আছে সেটা আলোচনাও করতে হবে, এবং সেটার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। তো এই ছিল এই টপিকের 4টা প্রশ্ন। এবার আমরা উত্তরগুলোতে যাই। তো দেখেন যে এই যে ক্যানোনসে 4টে অধ্যায় আছে এবং 42টি বিধি আছে, যেটা আমি অলরেডি মৌখিকভাবে বলে দিয়েছি। এই তথ্যটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম যে অধ্যায়, অধ্যায় 1, অ্যাডভোকেটগণের পারস্পরিক আচরণ, 11টি বিধি আছে। আমি একজন অ্যাডভোকেট, অন্য একজন অ্যাডভোকেটের সাথে রাস্তাঘাটে, আদালত প্রাঙ্গণে, ইভেন বিফোর দ্য কোর্ট, মানে একটা কোর্ট রুমের মধ্যে একটা মামলা হিয়ারিং এর সময় কেমন আচরণ করব এখানে বলে দেওয়া আছে। এখানে 11টা পয়েন্টে এটা ব্যাখ্যা করা আছে। এগুলো আপনারা পড়বেন, পড়ে মুখস্থ করার চেষ্টা করবেন। মূল যে বই, সেই বইয়ে ইংরেজি বাংলা উভয় আছে। আমি শুধুমাত্র বাংলা দিয়েছি এবং দু একটা জায়গায় ইংলিশ দিয়েছি, কারণ এমসিকিউ নোটে ইংলিশটা, এই যে এই ইংলিশটা দিয়ে বিগত সালে প্রশ্ন আসছিল, তো আমি ইংলিশটা বোঝার জন্য দিয়ে দিয়েছি। তো ইংলিশটা আপনার না দিলেও হবে, আপনার 11টা এখানে মুখস্থ করে নেবেন। খুবই সহজ ভাষায় লেখা আছে, বুঝতে না পারলে আমাকে মেসেজ করবেন, আমি সেই পয়েন্টটা বুঝিয়ে দেব। এখানে আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে একজন অ্যাডভোকেটের সাথে আরেকটা অ্যাডভোকেটের নৈতিকতা বা দায়িত্ব মিলছে। অর্থাৎ একটা পয়েন্ট যদি আপনাকে বলি, যেমন একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা। তো আমি একটা মামলা অ্যাডভোকেট আছি, আমার মক্কেল বলছে স্যার আরেকটা সিনিয়র আমি নিতে চাচ্ছি, বা একজন অ্যাডভোকেটকে আমি নিতে চাচ্ছি, আপনিও থাকেন উনিও থাকেন, আমার আপত্তি করা যাবে না, কারণ সে তো আমাকে ফি দিবে। তার যদি সামর্থ্য থাকে, তার যদি মনে হয় আরো অ্যাডভোকেট নেওয়া উচিত, তিনি নিতে পারেন। আমার বাধা দেওয়ার এখানে এখতিয়ার নাই, কারণ তার মামলা, সে কয়টা অ্যাডভোকেট নিয়োগ করবে সেটা তার বিষয়। তো আমি তাকে বোঝাতে পারি দরকার নেই, কিন্তু আমি একেবারে আপত্তি করতে পারবো না, না নেওয়া দরকার নাই, এভাবে আমি কি করতে পারবো না, তাকে ডিমোটিভেট করতে পারবো না। তাহলে এইটা কেন একজন অ্যাডভোকেটের সাথে আরেকটা অ্যাডভোকেটের পারস্পরিক আচরণের একটা বিষয়? কারণ আমি অ্যাডভোকেট থাকা অবস্থায় আরেকটা অ্যাডভোকেট যখন নিয়োগ করা হবে, আমি যদি এটা নিষেধ করি, তাহলে অন্য একটা অ্যাডভোকেট যদি নিতে চাচ্ছিলেন, তার সাথে আমার একটা বনিবনার বিষয় একটা থাকতে পারে। তো আমি যদি অন্য একটা অ্যাডভোকেটের সাথে যদি সহানুভূতিতা বা সহযোগিতার মতো আচরণ করি, আমি যদি তাকে রেসপেক্ট করি, তিনিও আমাকে নিশ্চয়ই রেসপেক্ট করবেন, বা আমি যদি তার ছোট হয়ে আমাকে স্নেহ করবেন, তো আমরা পাশাপাশি তখন কাজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের একটা বোঝাপড়ার বিষয়, একটা আচরণের বিষয়। তো এইভাবে প্রতিটা পয়েন্ট পড়ে আপনাকে বুঝতে হবে কিভাবে এটা অ্যাডভোকেট টু অ্যাডভোকেট রিলেশনশিপের একটা বিষয়। এর পরের অধ্যায় হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু এখানে মুখস্থ করতে হবে আপনাদের, আর কিভাবে কয়টাতে কি আছে একটু শেষের দিকে টিপস আছে সেটা একটু আলোচনা করব। জাস্ট প্রতিটা আমি পড়ে দিলাম না, কারণ এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন কিভাবে এটা অ্যাডভোকেট টু অ্যাডভোকেটের সাথে একটা রিলেশনশিপের বিষয়। এবার চ্যাপ্টার 2 বা অধ্যায় 2-এ মক্কেলের প্রতি আচরণ, 14টি বিধি আছে। মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা। একটু আগে যে আমি প্রবলেমেটিক প্রশ্ন পড়ছিলাম, বলা হচ্ছে মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা। সোনালী ব্যাংক সেই ডিক্রি পেয়ে গেল, ডিক্রি পাওয়ার পরে 20 লক্ষ টাকা রিকভারি করার জন্য সোনালী ব্যাংক কিন্তু ওই যে স্থাবর সম্পত্তি মেবি তার কাছে মর্টগেজ রাখা আছে, যিনি লোন নিয়েছিলেন, মর্টগেজ না রাখলে, কোনো সম্পত্তি দলিল না দিলে তো কি করবে না, লোন দিবে না। তো ওই মর্টগেজকৃত সম্পত্তি কি করে নিয়েছে, অ্যাকোয়ার করে নিয়েছে, ব্যাংক দখল করে নিবে। এখন এইটা মক্কেলকে যদি বিক্রয়ের কথা বলে, তাহলে এখানে মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা, এটা কিন্তু একটা পয়েন্টের সাথে মিলে যাচ্ছে, অতএব এটা করা যাবে না। তো আরো দেখবেন কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনারা পড়বেন, যেটা বুঝতে পারবেন না নক করবেন। অধ্যায় 3-এ বলছে আদালতের প্রতি দায়িত্ববোধ 9টি। একজন অ্যাডভোকেট হিসাবে আদালতের উপরে, ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, যত প্রকারের বিচারক আছে, লোয়ার কোর্ট,
প্লাস হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্ট, দুই কোর্টেরই যে বিচারক বা বিচারপতি আছেন তাদের প্রতি আমাদের কেমন দায়িত্ব বা কর্তব্য থাকবে, কোর্টের প্রতি কেমন দায়িত্ব কর্তব্য থাকবে অ্যাডভোকেট হিসেবে, সেটা আদালতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করা। হ্যাঁ, আদালতের প্রতি আমাকে শ্রদ্ধা থাকতে হবে। যদিও একজন অ্যাডভোকেটের বয়স হয়তো বা 70+, কিন্তু একজন সহকারী জজ বা ম্যাজিস্ট্রেটের বয়স হয়তো বা 30 বছরও না। অনেক ছেলে বা নাতির বয়সের একজন বিচারক এজলাসে বসে আছেন বিচারকের চেয়ারে, তার মানে তাকে সেই সম্মানটা দেওয়া হয়েছে, সে মেধার বলে সেখানে গিয়েছেন, তাকে স্যার, ইওর অনার, মাই লর্ড এইভাবে সম্বোধন করতে হবে। যদিও নাতির বয়সী বা ছেলের বয়সী, অনেক জুনিয়র একজন বিচারক, এইটা তাকে সম্মান করতেই হবে। তুমি করে বলার কোনো সুযোগ নাই, তাহলে কোর্ট অফ কন্টেম্প্ট হয়ে যাবে, অর্থাৎ কোর্টকে সম্মান দিতে হবে। এই ধরনের দেখবেন কিছু পয়েন্ট আছে, 9টা পয়েন্ট। এটা পুরোটাই কিন্তু আদালতের প্রতি সম্মান, অর্থাৎ আদালতকে বিব্রত করা যাবে না, আদালতকে সম্মান দিয়ে চলতে হবে। আদালতকে সম্মান করলে কিন্তু আপনারই লাভ। কিভাবে লাভ? আমি একটা আদালতকে যদি সম্মান করি, আদালত আমাকে কিন্তু চিনে রাখবে। একটা কোর্টে আমি বারবার যাচ্ছি মানে আমার ফেসটা তার কাছে পরিচিত, আমার সাইন দেখছে, আমার নামটাও তার কাছে পরিচিত হয়ে যাবে। তখন তিনি দেখবেন যে কোনো কোনো মামলায় নন বেলেবল সেকশন, আমি বেল হিয়ারিং করছি জাস্ট আমার একটা ফেস ভ্যালুর কারণে, আমার হিয়ারিং এর স্টাইলের কারণে, অল্প টু দা পয়েন্ট কথা বলার কারণে হয়তোবা যিনি যেভাবে পছন্দ করেন হিয়ারিং, সেটা যদি ধরতে পারা যায়, অনেক সময় নন বেলেবল সেকশনেও কিন্তু জামিন নিয়ে আসা যায়। অনেক সময় বিচারককে সম্মান করার কারণে উনিও আপনাকে একটা কি দিবেন, এই সম্মানটা দিবেন, আপনাকে জামিন মঞ্জুর করবেন। তো কোন কোর্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন বৈধভাবে, এইটা কিন্তু আপনার প্র্যাকটিসের একটা বড় আর্ট। তো এই 3 নম্বর অধ্যায়ে আপনাকে ভালোভাবে বুঝতে হবে আদালতের সাথে কথা বলার জন্য। এরপরে দেখেন জনসাধারণের প্রতি আচরণ, এটি 8টি বিধি আছে। তো এখানে দেখেন কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা না করা। এখন একজন অ্যাডভোকেট, তার কাছে একজন মক্কেল এসে বলছে যে আমি আরেকজনের নামে মামলা করব, আমার ইচ্ছে তাকে একটু হয়রানি করতে চাই, তার মানে মামলা মিথ্যা, শুধু তাকে একটু আমি বিপদে ফেলতে চাই। তো এই ধরনের মামলা না নেওয়া। এই ধরনের মামলা নিলে কি হবে, যার নামে মামলাটা হচ্ছে সে তো নিরপরাধ নিরীহ একজন ব্যক্তি, তো তার জন্য এটা একটা হয়রানির বিষয় হচ্ছে না? তাহলে আপনি যদি মামলা না নেন, কোনো অ্যাডভোকেটই যদি মামলা না নেয় এই অধ্যায় 4-1 মেনে, তাহলে মিথ্যা মামলা হওয়ার সম্ভাবনা কমে গেল না? তাহলে এইটা তো জনগণের প্রতি আমাদের একটা কর্তব্য যে আমরা কোনো মানুষকে হয়রানিমূলক মামলার শিকার হতে দেব না। কয়টা অ্যাডভোকেট এটা করে বলেন? কিন্তু এটা করা উচিত। তো এই ছিল 4টা অধ্যায়ের বেসিক, একটু আমি আপনাদের ওভারভিউ দিলাম। এরপরে এগুলো একটা এক্সট্রা ডোজ দেওয়া আছে আপনাদের। কি এক্সট্রা ডোজ? কোন বিধিতে কয়টি, কোন অধ্যায়ে কয়টি বিধি আছে, ইংলিশ বাংলা 2টি পয়েন্ট আমি একটু বুঝিয়ে দিই। যেমন প্রথম অধ্যায় মানে অধ্যায় 1, 1 মানে বিজোড়, তাই এখানে 11টি বিজোড় সংখ্যা। অধ্যায় সংখ্যা 1, বিধি সংখ্যা 11, দেখেন বিজোড়, একের সাথে 11-র আবার মিলও আছে। অধ্যায় সংখ্যা 2, এখানে বিধি সংখ্যা 14, তার মানে এখানেও দেখেন জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, আবার 14 জোড় সংখ্যা, তার মানে অধ্যায় 2 বিধি 14, এখানেও মিল আছে। আবার অধ্যায় 3 বিধি 9, এখানেও দেখেন 3-এর সাথে 9-এর একটা সুন্দর কি আছে, মিল আছে, এটাও বিজোড় এটাও বিজোড়। অধ্যায় 4 জোড় সংখ্যা, বিধি 8, এটাও জোড় সংখ্যা, তাহলে জোড়ে বিজোড়ে একটা সুন্দর মিল আছে, এটা আমি নোটিশ করেছি আপনাদের জন্য। এই আমি একটা এক্সট্রা কিছু মনে রাখার টিপস দিয়েছি। এরপরে দেখেন এই পাশে প্রথম অধ্যায় কি আছে, অ্যাডভোকেটের সাথে পারস্পরিক আচরণ, যার প্রতি আচরণ, অ্যাডভোকেটের প্রতি অ্যাডভোকেটের আচরণ, তারপরে মক্কেলের প্রতি আচরণ, তারপরে আদালতের প্রতি আচরণ, তারপরে জনসাধারণের প্রতি আচরণ। এখানে 4টা সিরিয়ালে, প্রথম অধ্যায় অ্যাডভোকেট, দ্বিতীয় অধ্যায় মক্কেল, তৃতীয় অধ্যায় আদালত, চতুর্থ অধ্যায় জনসাধারণ, পাবলিক। তো এখানে 4টা অধ্যায় সিরিয়ালে সাজানো আছে। এখন এখানে যদি আপনি এই যে 4টা পয়েন্ট আপনি একটা একটা সেন্টেন্স আকারে এখানে উপস্থাপন করা আছে কি, অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন,
এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডভোকেট মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। কারণ মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করলে কিন্তু জনগণের উপকার হয়। যদি আমরা মামলা পরিচালনা না করি, আদালতের প্রতি মানুষের আস্থা যদি না থাকে, তাহলে আদালতে আসবে না, এলাকায় শুধু মারামারি হবে। আমরা কোর্টে যেহেতু আদালতের প্রতি একটা আস্থা আছে, অ্যাডভোকেটদের প্রতি একটা আস্থা আছে জনসাধারণের, তাই আমাদের কাছে তারা আসেন, আমরা তাদেরকে রেমেডি দিয়ে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে এসে একটা নিষ্পত্তি হয়, একটা ঝামেলা বা বিবাদ। তো এই বিবাদ যদি আদালত সিস্টেমটা না থাকতো, বিচার সিস্টেমটা না থাকতো, তাহলে তো সবাই মারামারি করে অবস্থা খারাপ হয়ে যেত। ওই যে রাজার আমলে যেটা হতো, যার জোর, মানে আহ, ওই জোর যার মল্লক তার, এরকম। তো মারামারি হতো শুধু, বিশৃঙ্খলা হতো। তো এখানে জনসাধারণ উপকার হচ্ছে, শান্তি বজায় রাখছে। অ্যাডভোকেটদেরকে বলা হয় হচ্ছে সমাজের ডাক্তার। আমরা সমাজের যে আহ, রোগ বালাই সেগুলো দূর করে দেওয়ার চেষ্টা করি, মানুষের মধ্যে যে সমস্যা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি। ইভেন পারিবারিক সমস্যাও তো আমরা সমাধান করি। তার মানে এখানে আমরা পারিবারিক, সামাজিক, দেশের উপকার করে থাকছি মামলা পরিচালনা করে। এরপরে এটা আবার মনে রাখার আরো একটা টেকনিক দিয়েছি। চ্যাপ্টার 1, 11, ওড মানে বিজোড়, এটা একটু আগে উপরে দেখেছি। এখানে দেখেন 11কে 1 দিয়ে ভাগ করলে 11 হয়। তার মানে কোনো বিধি সংখ্যাকে সেই অধ্যায় সংখ্যা দিয়ে ভাগ করলে সুন্দরভাবে মিলে যায়। তারপর 2, 14কে 2 দিয়ে ভাগ করলে আবার 7 হয়। আবার 3, 9, 9কে 3 দিয়ে ভাগ করলে আবার 3 হয়, অর্থাৎ 9 বিধি 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। আবার 4কে 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, অর্থাৎ 8টা বিধি আছে চতুর্থ অধ্যায়ে। এই যে টেকনিক, এই লাইনটা পড়লে আপনারা অনেকটা বুঝতে পারবেন কোন অধ্যায়ে কতটা বিধি আছে মনে রাখার একটু জাস্ট টেকনিক দিয়েছি। এখানে কার সাথে আচরণ, কন্ডাক্ট উইথ রিগার্ড টু অ্যাডভোকেটস, ক্লায়েন্টস, কোর্টস, পাবলিকস। এটা দেখেন একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার, ডিকশনারিতে যেভাবে থাকে, প্রথমে এ অ্যাডভোকেট, তারপরে সিএল মানে ক্লায়েন্ট, তারপরে সিও কোড, তারপরে শেষে পি মানে পাবলিক। দেখেন সুন্দরভাবে ডিকশনারিতে অ্যালফাবেটিক্যালি যেভাবে থাকে সেইভাবে আছে। এর পরে আছে সি, সি এর পরে আসে পি। এখন সি যেহেতু দুইটা দিয়ে আছে, এখানে সি এর পরে এল, তারপরে সি এর পরে ও। নিশ্চয়ই এল আর ও এর মধ্যে এল আগে আসে, আশা করি। এইটা টেকনিক একটু মনে রাখলে বুঝতে পারবেন। তবে সতর্ক করছি, পড়া মনে রাখার জন্য মনোযোগ সহকারে বুঝে বুঝে, আমি আবারও বলছি, বুঝতে হবে, বুঝে বুঝে বারবার পড়ার কোনো ভালো বিকল্প নেই। টেকনিক তো আপনার পড়াটাকে একটু সহজ করে, কিন্তু মনে রাখা এবং বোঝার বিকল্প কিছু নাই। যত পড়বেন তত মাথায় এটা চলে আসবে। এরপরে কখন এবং কিভাবে আইনে পরিণত হচ্ছে এই ক্যাননস গুলো সেটা দেখবো। দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট, অর্ডার না, 1965, 1965 সালের 48 কিউ ধারায়, যেহেতু অ্যাক্টে থাকে ধারা, আর অর্ডারে কি আছে, আর্টিকেল আছে বা অনুচ্ছেদ, প্রদত্ত ক্ষমতা বলে এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত, এখানে গ্রহীত হয়ে আছে, এখানে গৃহীত হবে, ফালানা হয়ে রিকার হবে। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্যসমূহ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইথিকুইট নামে আইন হিসাবে সন্নিবেশিত হয়। দেখেন ছোট্ট একটি প্রশ্ন 2-3 নম্বরের জন্য আসলেও আসতে পারে, এ যাবৎ কখনো আসেনি, তবে আপনাদের সময় আসলেও আসতে পারে। তো এখানে এইটা কিন্তু দেখছেন যে ব্রিটিশ আমল, ব্রিটিশ আমল বলছি, এটা পাকিস্তান আমলে কিন্তু তৈরি একটা আইন, এবং পাকিস্তান আমলে কিন্তু এই বিধিমালাটা কিন্তু নির্দিষ্ট করা হয়। তারপরে যখন পাকিস্তান বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল হয়ে গেল 72 সালে এসে, তখন এই পাকিস্তান আমলে তৈরিকৃত এই আইনটাই আমরা গ্রহণ করেছি। ব্রিটিশরা যেটা তৈরি করে গেছে সেইটা অনেকটা গ্রহণ করেছি, পাকিস্তান আমলে যেগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা গ্রহণ করেছি। ইন্ডিয়াও কিন্তু ইন্ডিয়াও কিন্তু ওই ব্রিটিশ আমলের, ইন্ডিয়া তো কখনো পাকিস্তানের অংশ ছিল না। আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের দুইটা অংশ মিলে পশ্চিম পাকিস্তান
পূর্ব পাকিস্তান সবকিছু মিলে 47 সালের আগে পর্যন্ত, 1947 সালের আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়া হিসেবে আমরা ছিলাম, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওই সময় ইন্ডিয়ান যে কোড গুলো ছিল এগুলো কিন্তু ব্রিটিশ আইন, যেগুলো আমরা পেনাল কোড, তারপরে সিপিসি সিআরপিসি পড়ছি, এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, সবগুলো কিন্তু ব্রিটিশদের তৈরি করা আইন। তো স্বাধীনতার পরে 47 সালের পরে বিভিন্ন সময়ে কিন্তু ইন্ডিয়ান আইনগুলো অনেক মডিফাই হয়েছে। ইভেন পুরাতন যেমন এসআর অ্যাক্ট কিন্তু আমরা ওই 1877-এরটাই পড়ছি। কিন্তু ব্রিটিশরা কিন্তু সেটা ফেলে দিয়েছে, তারা অনেক মডিফাই করে 1940-এর কাছাকাছি, আমার সালটা একজ্যাক্ট মনে নাই, 1940 বলছি, 1965-র কাছাকাছি এরকম একটা আইন তারা তৈরি করে ফেলে। তো যাই হোক, 1900 সালে ওই 100 বছর পরে আরেকটা তারা আগের আইন ফেলে দিয়ে নতুন আইন নিয়েছে। ইভেন পেনাল কোডও কিন্তু অনেক মডিফাই করেছে, কিন্তু আমরা মডিফাই করতে পারিনি, কারণ আমাদের সেই ধরনের আইনজ্ঞ ব্যক্তি তৈরি হয়নি, বা তৈরি হলেও তারা এখানে হাত দেওয়ার সুযোগ পায়নি। আমাদের রাজনীতি যে অস্থিতিশীলতা, সেটাই ঠিক হয় না। দেশে গণতন্ত্র কিভাবে চলছে সেটা তো আমরা জানি। একটা শক্তিশালী যদি বিরোধী দল না থাকে, তাহলে কিন্তু শাসক দলের সমালোচনা করার মতো শক্তিশালী কণ্ঠ থাকে না। আমি কোন দল করি বা আমি কোন রাজনীতি করি কিনা সেটা না, আমি দেশের স্বার্থে এই কথা বলছি। অর্থাৎ একটা ব্যালেন্স থাকা দরকার। একটা শক্তিশালী বিরোধী দল অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। এরপরে আমরা যে ক্যাননসের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা আবশ্যকতা, যেই প্রশ্ন আসুক না কেন কিভাবে উত্তর করতে হবে দেখে নেই। একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হলো আইনের শাসন। এই লাইনগুলো আমার তৈরি করা লাইন, ভূমিকামূলক লাইন। আইনের শাসন ব্যতি রেখে আদর্শ বিচার ব্যবস্থাও কল্পনা করা যায় না। সমাজের সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান অধিকার এবং তাদের জান মাল ও সম্মানের নিরাপত্তার বিধান নিশ্চিতকরণ রাষ্ট্রের একটি অন্যতম দায়িত্ব। কিছু কথা লিখেছি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষার মতন লাগছে। উক্ত উদ্দেশ্যে আইনজীবীদের স্বীয় পেশার সদস্য, মক্কেল, আদালত এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উম, ন্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সুনির্দিষ্ট পেশাগত আচরণবিধি প্রণয়নের বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা আবশ্যকতা রয়েছে। এখানে প্রশ্ন যদি আসে উদ্দেশ্য, উদ্দেশ্য বলবেন, প্রয়োজনীয়তা থাকলে প্রয়োজনীয়তা, মানে যেভাবে আসে অপশন দিয়ে। আপনারা, যেটা আমি নোটে আছে, এই যে স্ল্যাশ চিহ্ন দিই, অনেক সময় এমসিকিউ নোটে স্ল্যাশ চিহ্ন দিচ্ছি, আপনারা রিটেনে লেখার সময় কখনো এভাবে স্ল্যাশ চিহ্ন দিবেন না। আপনারা এই চিহ্ন ব্যবহার না করে বা বা অথবা চিহ্ন ব্যবহার করেন, সরি, বা বা অথবা কথাটা লিখেন, এভাবে সাইন ব্যবহার করবেন না, স্ল্যাশ। দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 44 বা 44 জি এর বিধান অনুসারে পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গৃহীত মর্মে গণ্য হবে। এটা কোথায় আছে? 44-এ। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালায় ব্যবহৃত পাকিস্তান শব্দটি বাংলাদেশ শব্দটি দ্বারা প্রতিস্থাপিত হইবে, এটা 44-এ বলা আছে। তো এখানে প্রয়োজনীয়তা হচ্ছে এতটুকুই, যতটুকু বললাম। 2-3 নম্বরের প্রশ্ন আসতে পারে, এটা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে এই যে এরকম 4 নম্বর যে প্রশ্ন একটু আগে যেটা আমরা পড়েছি, যে সোনালী ব্যাংকের প্যানেল লয়ার হিসাবে 20 লক্ষ টাকার মামলায় জিতার পরে তার ছেলের নামে জমি কিনছে, নিজের নামে না কিনে চালাকি করে ছেলের নামে কিনছে। এবার এটাকে দেখেন ঘটনা, জনাব ক একজন অ্যাডভোকেট 2টি কবলা দলিল মূলে জমি খরিদ করেন। এইটা আমরা তো প্রশ্নের মধ্যে আছে, একটু আগে যেহেতু পড়েছি সেটা আর পড়লাম না। তাহলে ঘটনাটা বললাম, এবার বিচার্য বিষয় কি? উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসেবে ক কি কোনো অসদাচরণ করেছেন? মানে 42টা যে বিধিমালা আমরা একটু আগে দেখলাম, সেটার কোনোটার কি ভায়োলেশন হয়েছে, তিনি ভঙ্গ করেছেন সেটা। প্রাসঙ্গিক আইন, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও বিধিমালা, শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট,
এখানে বা না দিয়ে ব্র্যাকেট ইংরেজিটাও দিতে পারেন। কেউ যদি বলেন যে আমি শুধু ইংরেজিটা দিব বাংলাটা দিব না, তাও দিতে পারেন। তবে বাংলাটা দেওয়াই ভালো, যেহেতু বাংলায় লিখছেন। আর ইংলিশটা দিতে চাইলে বাংলার পাশাপাশি ব্র্যাকেটে দেন, অথবা বা এইভাবেও দিতে পারেন। এর দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধিমতে ফি এর পরিবর্তে মক্কেল নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন। তাহলে এখানে বলা হচ্ছে যে ব্যাংক কর্তৃপক্ষ, ধরে নেন ম্যানেজার তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। তার মানে আপনি জমিটা ক্রয় করে নেন আর 20 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে দেন, এই ধরনের একটা অফার দিচ্ছে। তার মানে এটা ফি এর পরিবর্তিত নিচ্ছে। তাহলে এইটা কিন্তু আমরা কোথায়, দ্বিতীয় অধ্যায়ের 5 নং দ্বিতীয় 5-এ আমরা একটু পিছনে চলে যাই। দ্বিতীয় 5-এ আছে ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা। এখানে নিজের নামে হোক, সন্তানের নামে হোক, স্ত্রীর নামে হোক, বাবা মার নামে হোক, আত্মীয় স্বজনের নামে হোক, ডিরেক্ট বা ইনডিরেক্ট যদি কানেকশন থাকে ওই কার সাথে, আইনজীবীর সাথে যার নামে কেনা হচ্ছে, তাহলে এইটা 2-এর 5-এর একটা স্পষ্ট লঙ্ঘন হবে। তার মানে তিনি অসদাচরণ করেছেন, এটার জন্য তাকে, তার নামে কিন্তু অভিযোগ করা যাবে। সিদ্ধান্ত কি, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও উপরোক্ত আইনের বিধান অনুসারে বলা যায় যে সোনালী ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে তিনি ব্যাংকের পক্ষে 20 লক্ষ টাকা আদায়ের একটি ডিক্রি লাভ করেন এবং ব্যাংকের অনুরোধ ক্রমে উক্ত ডিক্রি জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিলমূলে জমি খরিদ করেন। এখানে এই যে আগে যে ঘটনাটা, ওইটা একটা সেন্টেন্সে আমি কনভার্ট করে দিয়েছি, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্সকে একটা যৌথ সেন্টেন্সে বা যৌগিক সেন্টেন্সে নিয়ে আসছি আমি, সেটা একটু ভালো হয়। নিজের ভাষায় নিয়ে আসবেন আপনারা। উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে পেশাগত আচরণ ও বিধিমালা, শিষ্টাচার বিধিমালা এর দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করত। করত বলতে করার মাধ্যমে, করত শব্দের অর্থ হচ্ছে করার মাধ্যমে অসদাচরণ করেছেন। বলে দিলাম, আইন অনুসারে বলে দিলাম, যে 2-এর 5 অনুসারে। এতটুকুই উত্তর। তো আমি যে ফরম্যাটটা দিচ্ছি, ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, কিছু কিছু লিখা আমার পুরাতন নোট অনুসারে কপি পেস্ট করা আছে। মানে 23 সালের 22 সালের নোটেরও কিছু লিখা আছে, সেটাকে আমি এই ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্তে কনভার্ট করিনি। আপনারা চাইলে সেভাবে কনভার্ট করে লিখতে পারেন। আমি বলবো আপনারা এইভাবেই লিখেন, 4টা পয়েন্টে খুবই ভালো হবে। তবে যদি সময় না থাকে, অন্তত আপনারা এই পয়েন্ট না দিয়ে প্রাসঙ্গিক আইনের ভিতরে যে কথাগুলো লিখা আছে এবং সিদ্ধান্তের ভিতরে যে কথাগুলো লিখা আছে, এগুলো দিয়ে দিয়ে দেওয়া ভালো হবে। তবে আমি সর্বশেষেই বলছি অসদাচরণ করেছেন, তার মানে সিদ্ধান্ত যে মূল বক্তব্য, তিনি অসদাচরণ করেছেন কি না এটাই তো জানতে চেয়েছে। সেটা কিন্তু আমি একদম লাস্ট লাইনেই বলছি, এট দা ইন্ড, সর্বশেষে। তার আগে কোথাও বলিনি তিনি অসদাচরণ করেছেন কিনা। তো এইটা হচ্ছে আমার লেখার একটা ধরন, স্টাইল। এটা আমি বারবার বলি, এভাবে লিখলে আমার ভালো লাগবে, আমি নম্বর বেশি দেব। কেউ অন্যভাবে লিখতে চাইলে লিখতে পারেন। তো আমি একটা টিপস দিতে চাইছিলাম পরীক্ষা কিভাবে ভালো লেখা যায়। তো আমার মনে হলো যে এই তৃতীয় যে ক্লাস টেস্ট, সেটার পরে আপনারা কতটা কেমন ভুল করছেন, অদ্ভুত অদ্ভুত আপনারা ভুল করছেন, সেগুলো থেকে আমি কিছু তথ্য নিয়ে টিপস গুলো তৈরি করব। এই ক্লাস টেস্ট 4-এর আগে নিশ্চয়ই আমি দিয়ে দিব, কারণ আমি আরো কিছু তথ্য আপনাদের পেলাম। আপনারা যত ভুল করবেন তত আমি টিপস আরো অ্যাকুরেট দিতে পারবো, সেই ভুল কিভাবে যেন না করেন সেটা। যেমন এটা লেখার সময় কিভাবে লিখবেন আমি টিপস দিয়ে দিচ্ছি, এই টিপস গুলো আপনাদের লক্ষ্য করতে হবে। তো আমার লেখার স্টাইল ফলো করলে নিশ্চয়ই আমি বেশি নম্বর দিব। তো এই মুহূর্তে আমরা বিরতিতে চলে যাই। 10 মিনিটের, 10 মিনিটের বিরতির পরে আমরা একটা ড্রাফটিং দেখব। একজন অ্যাডভোকেট অসদাচরণ করলে তার বিরুদ্ধে কিভাবে, কোথায় আবেদন করে আমরা রিমেডি পেতে পারি, সেইটা আমরা কিন্তু পাবো। ড্রাফটিং এ আমরা দেখব, ড্রাফটিং মানে মুসাবিদা, অ্যাডভোকেটের কোনো অসৎ আচরণের বিরুদ্ধে এই মুসাবিদার যে ড্রাফটিং দিয়েছি সেইটা আমরা দেখতে পাবো কিভাবে করেছি। তো এই একটাই ড্রাফটিং আছে, একটার মাধ্যমে এই যে 42টা অসৎ আচরণ, এই 42টার যে কোনোটা করলে কিন্তু এটা লেখা। এই ফরম্যাট অনুসারে আপনারা যেইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন ড্রাফটিং রিলেটেড, বিগত 2টা পরীক্ষায় অর্থাৎ 2021 এবং 2022
22 এবং 23 এই দুইটি পরীক্ষাতেই, না ভুল বলছি, 2021 এবং 22 এই দুইটি পরীক্ষায় পরপর দুইবার এই ড্রাফটিংটা রিপিট করেছিল। 21-এ আসছিল, 21-এ যেটা 27 ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, এবং 22 সালে যেটা সেপ্টেম্বরের 17 তারিখে পরীক্ষা হয়েছিল। এই দুইটা পরীক্ষাতেই কিন্তু এই ড্রাফটিং রিলেটেড প্রশ্নটা আসছিল। তো আপনাদের জন্য যে ড্রাফটিংটা দিচ্ছি, এইটা যদি আপনারা ফরম্যাট মনে রাখতে পারেন, এইভাবে যদি দরখাস্ত লিখতে পারেন, যেমন আমরা হাই স্কুলে পড়েছি যে অগ্রিম ছুটির জন্য আবেদন, বিশেষ করে একটা ছুটির, মানে আমরা যে হাই স্কুলে গাইড গুলো পড়তাম, গাইড বলতে ব্যাকরণ বই এবং রচনা, সেখানে আমরা দরখাস্ত একটা অংশ থাকতো, দরখাস্তে থাকতো যে বড় বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের অগ্রিম ছুটির আবেদন। তো বড় বড় প্রধান শিক্ষক, অমক হাই স্কুল, তারপরে ঠিকানা দিয়ে দিতাম এবং লিখে দিতাম যে বিষয় 3 দিন অগ্রিম ছুটির জন্য আবেদন, তার জনাব বিনীত নিবেদন, এই যে এইভাবে আমরা শুরু করতাম। তো এই একটা ফরম্যাট থাকলে এখন বোনের বিবাহর কাছে যদি ভাইয়ের বিবাহের কথা বলে একই হবে, বা অন্য একটা যদি বিষয় বলে যে এই দিনের জন্য 3 দিন ছুটি চাইবে, 3 দিনের কাছে 5 দিন যদি অগ্রিম ছুটি চাওয়া হয়, তাহলে একই ফরম্যাট। আবার অসুস্থতার কারণে অলরেডি আমি স্কুলে যেতে পারিনি, সেটার জন্য ছুটি চাওয়া যেতে পারে। এই ধরনের অনেকগুলো দরখাস্তের ফরম্যাট আমরা পড়েছি, পিকনিকে যাওয়ার জন্য, বনভোজনের জন্য, স্কুলে ক্যান্টিন খোলার জন্য, কমন রুম খোলার জন্য। আশা করছি আপনাদের মনে পড়ছে। তো সবগুলো দরখাস্তের ফরম্যাট কাছাকাছি ছিল। তো এই ধরনের একটা, কোনো অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে দরখাস্ত মুসাবিদা হচ্ছে রচনা করা, ইংরেজিতে হচ্ছে ড্রাফটিং। এর একটি আদর্শ নমুনা বা ফরম্যাট আমি দিয়ে দিলাম। এটা 4 নং প্রশ্নের উত্তর। তো বরাবর কার বরাবর আপনারা লিখবেন? সচিব মহোদয়। অনেকে ভুল করে লিখতে পারে যে সভাপতি বরাবর, অ্যাটর্নি জেনারেল স্যার বরাবর, কিন্তু না, সচিব মহোদয় বরাবর কিন্তু দরখাস্তটা লিখতে হবে। কারণ সচিবকে সরকার নিয়োগ দিচ্ছে, এবং এই এই ম্যাটার্স গুলো সচিব দেখবেন, তারপরে সচিব এটা ট্রাইব্যুনালে পাঠাবেন বিচারের জন্য। মানে আমলে গ্রহণ করার দায়িত্ব কার? সচিবের। বরাবর সচিব মহোদয়, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। এটা হচ্ছে ঠিকানা। আপনি এই বরাবর যদি চিঠি পাঠান, বার কাউন্সিলের অফিসে চলে যাবে। এটা হচ্ছে রিয়েল ঠিকানা, বর্তমান ঠিকানা। বিষয় পেশাগত অসদাচরণের জন্য নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে। নিম্ন তফসিল বর্ণিত বলতে একটা তফসিল দিয়ে দিয়েছি, তফসিলে অ্যাডভোকেটের নাম, কোন বারের সদস্য, তার সনদ নম্বর, এটসেট্রা এটসেট্রা তথ্য দেওয়া আছে। তাই আমি বলে দিচ্ছি নিম্ন তফসিল বর্ণিত, তার মানে এখানে অ্যাডভোকেটের আমি বিষয়ের মধ্যে পরিচয়টা দিচ্ছি না, আমি পরিচয় দিব হচ্ছে তফসিলের মধ্যে। জনাব যথা জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আপনারা এভাবে লিখতে পারেন যে বিনীত নিবেদন এই যে, কোনো সমস্যা নেই। তো আপনার যেইটা ভালো লাগে সেইটা ভাষা দিবেন, বা এটা একটু কোর্টের মার্জিত বা স্ট্যান্ডার্ড ভাষা দিয়েছি। এবং আরেকটু এখানে দেখেন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, তারপরে আমরা পয়েন্ট আকারে দিচ্ছি। পয়েন্ট আকারে দিলে ফরম্যাটটা ভালো হবে। আবার যদি ঢালা লিখেন তবুও চলবে, তবে পয়েন্ট আকারে দিলেই আমি স্টাইলটা একটু ডেভেলপ হয়। আমি চাইবো আমার স্টুডেন্টরা পয়েন্ট আকারেই লেখুক। তাহলে এই যে বলার পর 1 নম্বর পয়েন্ট, নিম্ন তফসিলে বর্ণিত অ্যাডভোকেট, কমা দিয়ে রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য। এখানে যদি প্রশ্নের মধ্যে অ্যাডভোকেটের নাম, অ্যাডভোকেট কোন বারের সদস্য, আসসালামু সেটা যদি আলাইকুম। উল্লেখ থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা আপু? কোনো হ্যাঁ, সমস্যা নাই তো আপু, স্যার। আচ্ছা বুঝতে পারছেন এটা?
জি স্যার। আচ্ছা, হঠাৎ নয়েজ হয়ে গেল তো তাই বলছি, কোনো সমস্যা। আচ্ছা, তো এখানে দেখেন যে এখানে দিয়ে দেওয়া আছে রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য। এখানে আপনি যেই বারের সদস্যের কথা বলবে আপনি সেই বারের সদস্যের কথা বলবেন। এখন যদি কোন বারের সদস্য বা অ্যাডভোকেটের নাম বা আইনজীবীর নাম যদি উল্লেখ না থাকে, তাহলে কি করবেন? আপনি যে কোনো একটা বারের নাম লিখে দিবেন। ঢাকা আইনজীবী সমিতি লিখতে পারেন, আপনার চট্টগ্রাম লিখতে পারেন, খুলনা লিখতে পারেন, আপনার নিজ নিজ লিখলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি অ্যাডভোকেটের নাম, কোন বারের সদস্য এইভাবে উল্লেখ করে দেয়, তাহলে ডেফিনেটলি আপনাকে সেটাই লিখতে হবে। তিনি দীর্ঘদিন ব্যাপী আইনজীবীদের অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট পরিপন্থী আচরণ করে আসছেন। আমি ইংলিশে এটা দিলাম, বাংলাতে দিলেও সমস্যা নেই। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। তাহলে প্রথমে আমি কোন বারের কথা সেটা বললাম, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এখানে কিন্তু পয়েন্ট আউট করেছি। দেখেন, দীর্ঘদিন ব্যাপী। তার মানে এই লোকটার বিরুদ্ধে যেন অপরাধটা আমলে নেওয়া হয় এবং অ্যাডভোকেটের বিরুদ্ধে যেন বিচার করা হয়, তাই এই শব্দটা দেওয়া জরুরি। দীর্ঘদিন ধরেই ইনি এই কাজটা করছেন, এটা বলতে হবে। তারপরে আরো একটা পয়েন্ট যেটা বলতে হবে খুবই, যে স্থানীয় সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। তার মানে রাজশাহী আইনজীবী সমিতি তার বিরুদ্ধে কি করা হয়েছে? দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু তাকে শায়েস্তা করতে পারছে না, তাকে থামানো যাচ্ছে না, এতই বেপরোয়া। দুইটা কিন্তু পয়েন্ট আমি পিঙ্ক আকারে যেটা আমি হাইলাইট করলাম, এইটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া উচিত। এই দুইটা পয়েন্ট দিলে বাস্তবেও কিন্তু অ্যাডভোকেটের বিরুদ্ধে সচিব খুব সহজে আমলে নিবে। সেক্ষেত্রে বাস্তবে হলে স্থানীয় সমিতিতে যে দরখাস্ত করা হয়েছিল এবং সেই দরখাস্তের কপিও কিন্তু অ্যাটাচ করে দেওয়া যেতে পারে অ্যাটাচমেন্ট হিসাবে। ইভেন যদি লোকাল বারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা তাকে নোটিশ করা হয়, সেটা বিষয়ে আলোকপাত করা যেতে পারে। বাস্তবের কথা বলছি, কিন্তু পরীক্ষার জন্য এতটুকুই এনাফ। এরপরে যে 2 নম্বর পয়েন্ট, এখানে ডট ডট দেওয়া আছে এবং বলে দিছি যে প্রশ্নে উল্লেখিত ঘটনার বর্ণনা। এখন প্রশ্নে, যেমন এর আগে যে ঘটনাটা দেখলাম আমরা প্রবলেমেটিক প্রশ্নে, এই ঘটনাটা জনাব ক একজন অ্যাডভোকেট, এখানে আমি ওই যে তফসিল বর্ণিত অ্যাডভোকেট সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের একটি ডিক্রি লাভ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে জমি কিনতে অনুরোধ করে। তিনি তার 2 সন্তানের নামে কবলামূলে জমি ক্রয় করেন। তাহলে এইটা তিনি অসদাচরণ করলেন, এই কথাটা চলে আসবে এই যে হলুদ হাইলাইট করা অংশে, অর্থাৎ 2 নম্বর যেখানে ডট ডট দিয়েছি সেখানে। এখন প্রশ্নে যেভাবে প্রবলেম আসবে, যে ঘটনাটা বলবে সেই ঘটনাটা এখানে আপনাকে লিখতে হবে, ঘটনার বর্ণনাটা লিখতে হবে। এবং আরো একটা বিষয়, উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর অধ্যায় এত, বিধি এত এর স্পষ্ট লঙ্ঘন করেছেন। প্রবলেমেটিক প্রশ্নে যেমন বললাম যে অধ্যায় 5, অধ্যায়, এখানে অধ্যায় 2 বিধি 5 বললাম। তো এই প্রশ্নটাই যদি ড্রাফটিং এ আসে তাহলে আপনাকে এখানে লিখতে হবে অধ্যায় 5, সরি অধ্যায় 2 বিধি 5, এটা বলতে হবে। তার মানে এখানে আপনার বলতে পারলে খুবই ভালো হয়, তাহলে আপনি বেশি নম্বর পাবেন। আমার কাছে যদি আপনি বলতে পারেন, ড্রাফটিং যদি 10 নম্বরের দিই, তাহলে 10-এ আমি আপনাদেরকে 9 পর্যন্ত দিব এই ফরম্যাট ফলো করলে। আর যদি 8-এ প্রশ্ন করি তাহলে 1 নম্বর কম দিব, ফুল নম্বর আমি ড্রাফটিং এ দিব না, 1 বা 1.5 কমিয়ে দিব, বা আরো খারাপ হলে আরো 2-1 কমিয়ে যেতে পারে। তবে মানে একেবারে হুবহু যদি আমার ড্রাফটিং ফলো করেও লিখতে পারেন, 1 নম্বর কম পাবেন। 1 নম্বর কম পাওয়া মানেও কিন্তু ভালো নম্বর। এরপরে তাহলে আপনাকে এই যে পিঙ্ক অংশটুকু দিবেন আর হলুদ অংশটুকু আপনাকে প্রশ্ন থেকে হেল্প নিতে হবে, প্রশ্ন কিভাবে আসছে। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্ট। উক্ত অসদাচরণের জন্য দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33-এর বিধান মতে গঠিত ট্রাইব্যুনালের নিকট অত্র অভিযোগটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ একান্ত আবশ্যক। তাহলে আমরা 33 অনুচ্ছেদে কি দেখেছিলাম গত দিনের ক্লাসে? একটা ট্রাইব্যুনাল, এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয়
যেই ট্রাইব্যুনালে অ্যাডভোকেটদের বিচার করা হয়। তাহলে এইটা একান্ত আবশ্যক। অন্যথায় যদি এটা ট্রাইব্যুনালে না পাঠানো হয়, নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণ প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, যা রাজশাহী আইনজীবী সমিতির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। একজন যদি এই কাজ করে, ওর দেখা দেখি তো আরেকজনও করবে, এইভাবে তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে যদি একটা ক্যানন ভঙ্গের জন্য শাস্তি না দেওয়া হয়, না দেওয়া হয়, তাহলে আরো তো ক্যাননস আছে, অন্যগুলো ভঙ্গ করলে তো খুবই বিশৃঙ্খলা তৈরি হবে। অ্যাডভোকেট অ্যাডভোকেটদের সাথে মারামারি করবে, কোর্টে এসে আদালতকে সম্মান করবে না। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আমরা এরকমও দেখেছি, আমি বারের নাম উল্লেখ করব না, গত 1.5-2 বছর আগে মেবি, যে একটা আদালতে মানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে একজন বিচারককে, ট্রাইব্যুনালের বিচারককে, এরকমও ঘটনা ঘটেছে। তো এইগুলো কিন্তু একটা অপ্রত্যাশিত বিচ্ছিন্ন ঘটনা। আমরা চাই না কখনো আদালতের মতো পবিত্র জায়গায় এই ধরনের ঘটনা ঘটুক। সেটার জন্য 42টা ক্যাননস সবাইকে মেনে চলতে হবে। অতএব উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। এরপরে নিবেদক এখানে অভিযোগকারীর স্বাক্ষরের একটা জায়গা রাখবো, আপনারা এখানে ডট ডট দিয়ে রাখবেন এবং এভাবে অভিযোগকারী স্বাক্ষর স্বাক্ষর করবেন না, কারণ আপনার এটা রিয়াল কোনো কি না, বাস্তবে কোনো আপনি দরখাস্ত করছেন না। বাস্তবে যদি অ্যাডভোকেটের বিরুদ্ধে দরখাস্ত করেন, অবশ্যই স্বাক্ষর করবেন। পরীক্ষার প্রশ্নে এখানে দরখাস্ত করার একটু জায়গা আপনারা রেখে দিবেন। ক্যাননস অর্থ কি, সমর ভাই প্রশ্ন করেছেন, ক্লাসটা শেষে জবাব দিচ্ছি। মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট, রাজশাহী আইনজীবী সমিতি। আমি নিজে দরখাস্তকারী হিসেবে এখানে দেখিয়েছি। এখন আপনারা বলতে পারেন, স্যার আমরা কি নিজের নাম লিখবো? আর এখানে বলে রাখা ভালো, এই যে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ একজন অ্যাডভোকেট করতে পারে, আদালত করতে পারে, ইভেন যে কোনো ব্যক্তি করতে পারে। এখানে যে অ্যাডভোকেটই হিসেবে অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে বা অভিযোগ করতে পারবে তা না, অন্য যে কোনো সাধারণ ব্যক্তিও কিন্তু দরখাস্ত করতে পারে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে। তো এখানে আপনারা কি দিবেন, নাম, আহ, অভিযোগকারী স্বাক্ষর, তারপর এখানে দিবেন নাম, নামের কাছে দিবেন ক অ্যাডভোকেট অমুক আইনজীবী সমিতি, এভাবে নাম পুরোটা লিখবেন না, জাস্ট এভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে তফসিল, তফসিলে অসদাচরণকারী অ্যাডভোকেটের নাম ক, সদস্য নং ডট ডট দিয়ে দিবেন, কারণ আমরা কারো সদস্য নম্বর দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে চাই না, কারণ দিলে কারো না কারোর সাথে মিলে যাবে। আর রাজশাহী আইনজীবী সমিতি, সমিতির নাম আপনারা ব্যবহার করতে পারেন, অথবা রাজশাহীর কাছে ডট ডট দিয়ে আইনজীবী সমিতি দিয়ে দিতে পারেন, অথবা ক আইনজীবী সমিতি বা খ আইনজীবী সমিতি, এইভাবে আপনারা দিতে পারেন। এইগুলো খুব ভাইটাল পয়েন্ট না, এটা কোনো ব্যাপার না। তবে যদি বলে দেওয়া থাকে কোন আইনজীবী সমিতির অ্যাডভোকেট অসদাচরণ করলো, তাহলে ওই অ্যাডভোকেটের নাম, আইনজীবী সমিতির নাম দেওয়া থাকলে ডেফিনেটলি সেটাই আপনাকে তফসিলে লিখতে হবে। এরপরে শেষে বলি, এটা যেহেতু দরখাস্ত, দরখাস্তের অপর নাম হচ্ছে পিটিশন। দরখাস্তের অপর নাম কি? পিটিশন। পিটিশনে সবসময় হলফনামা বা এফিডেভিট দিতে হবে। পিটিশনে হলফনামা বা এফিডেভিট দিতে হয় এবং আরজিতে দিতে হয় আপনার সত্য পাঠ, সত্য পাঠ দিতে হয় আরজিতে, আর এফিডেভিট বা হলফনামা দিতে হয় পিটিশনে। এটা একটা দরখাস্ত, দরখাস্তের ইংলিশ পিটিশন। তো পিটিশনে আমরা এখানে হলফনামা দিতেই হবে, হলফনামা না দিলে নম্বর কমে আসবে। এখানে নাম ঠিকানা যেভাবে দেওয়া আছে দিয়ে দিতে হবে। একটা এফিডেভিটে আপনার বয়স উল্লেখ করাটা জরুরি। কেন বয়স উল্লেখ করা জরুরি? কারণ এখানে পরের পয়েন্ট যদি পড়ি বুঝতে পারবেন। শপথপূর্বক এই মর্মে ঘোষণা করছি যে আমি একজন সাবালক এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক। তো সাবালক কখন আমি বলতে পারবো? যখন আমি 18 বছর আমার পূর্ণ হয়েছে। 18 বছর পূর্ণ না হলে এই দরখাস্ত করার এখতিয়ার তৈরি হবে না। তার মানে এখানে দেখেন বয়স দেওয়া আছে 36 বছর, তার মানে ডেফিনেটলি আমি সাবালক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমি তার বিরুদ্ধে কি করতে পারবো? হলফনামার মাধ্যমে দরখাস্ত করতে পারবো। অত্র হলফনামা সম্পাদন করতে আমার আইনগত কোনো বাধা নেই। দরখাস্তের বর্ণিত অভিযোগ বিষয়ে আমি বিস্তারিত জানি, আমি জানি বলেই তো দরখাস্ত করছি, এবং এই হলফনামাটায় আমি সেটা কি করছি?
প্রকাশ করছি। আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় ঘটনা বা বর্ণনা সত্য ও সঠিক জেনে অ্যাডভোকেট সাহেবের উপস্থিতিতে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। হলফনামা হলফকারী স্বাক্ষর এখানে একটা তারিখ দিয়ে দেওয়া হবে। এই তারিখটা আপনারা যেদিন পরীক্ষা হবে পরীক্ষার তারিখ দিয়ে দিবেন। হলফকারী আমার সম্মুখে নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। এখানে অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেটের সাইনের জায়গা রাখছি, জজ কোর্ট রাজশাহী। তো এখানে আমি যদি বলি যে এখানে দরখাস্তকারী শহীদুল ইসলাম পারভেজ, ইনি দরখাস্তকারী হিসেবে এখানে সই করবেন। আর এখানে যিনি হলফ করছেন, এখানে হলফকারী স্বাক্ষর অ্যাডভোকেট শহীদুল ইসলামেরই স্বাক্ষর। আর এখানে শেষে যে অ্যাডভোকেটের স্বাক্ষর, এটা কিন্তু আবার আরেকটা আইনজীবীর লাগবে। কারণ কোনো এফিডেভিট করার জন্য দরখাস্তকারী নিজেই কিন্তু অ্যাডভোকেট হিসেবে সাইন করলে হবে না। তিনি সাইন করছেন, তারপরে তার এটা ভ্যালিড করার জন্য, সত্যায়ন করার জন্য আরেকজন অ্যাডভোকেটকে লাগবে। তার মানে এখানে যদি আমি বলি, এখানে শহীদুল নামটা দিয়েছি, শহীদুল নাম যদি ব্যবহার না করে এখানে যদি আমি নাম ব্যবহার করি, মনে করেন কামাল, তাহলে এখানে এসে হলফকারী স্বাক্ষর হবে কিন্তু কামাল হিসেবে, এবং নিচে আবার আরেকজন অ্যাডভোকেটকে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে মেসেজ করবেন। তো এই ছিল ড্রাফটিং বিষয়ে একটা ধারণা। গ্রিন হাইলাইট করা, এগুলো আপনার হুবহু, এগুলো চেঞ্জ হবে না। কিন্তু ইয়েলো হাইলাইট করা, এগুলো আপনার কি হবে, এখানে অধ্যায় নাম্বার বিধি নাম্বার উল্লেখ নাই, তার মানে প্রশ্ন থেকে নিতে হবে। এবং 2 নম্বর পয়েন্টে প্রশ্নে উল্লেখিত বর্ণনা ইয়েলো হাইলাইট আপনার প্রশ্ন থেকে পাবেন। আর এখানে যে উপরে গ্রিন এবং এই পিঙ্ক, পিঙ্কটা গুরুত্বপূর্ণ তাই আমি হাইলাইট করেছি। মানে গ্রিন এবং পিঙ্ক এটা হুবহু আপনার ফরম্যাট ব্যবহার করতে পারবেন, কোনো পরিবর্তন করার দরকার হবে না। আপনারা চাইলে এই যে আমি যে আমার নাম ব্যবহার করেছি বা এখানে আমার নাম ঠিকানা ব্যবহার করেছি, এগুলোও ব্যবহার করা যেতে পারে, তবে রিয়েল নাম ঠিকানার ব্যবহার না করাই ভালো। ক খ এরকম ব্যবহার করলে ভালো হয়। এরপরে আমি ড্রাফটিং বিষয়ে একটু টিপস দিব। সিভিল অ্যান্ড ক্রিমিনাল ড্রাফটিং টিপস, দেওয়ানি ও ফৌজদারি মুসাবিদা। তো দেওয়ানি মুসাবিদা, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন ও বার কাউন্সিল অর্ডার। এই যে বার কাউন্সিল অর্ডারের যে আমরা সচিব বরাবর যে দরখাস্ত লিখছে, এটা কিন্তু একটা সিভিল ড্রাফটিং। মনে রাখবেন, এটা কিন্তু একটা সিভিল ড্রাফটিং, নট ক্রিমিনাল ড্রাফটিং। তো সিভিল ড্রাফটিং দুই ধরনের: দেওয়ানি মামলার আরজি মুসাবিদা এবং বিভিন্ন দেওয়ানি দরখাস্ত মুসাবিদা। আমরা আজকে যেটা পড়লাম এটা দরখাস্ত মুসাবিদা বা পিটিশন। আর ক্রিমিনালের ক্ষেত্রেও আবার শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি অনুসারে দরখাস্ত করা যায় আদালতে, এর বাইরে করার কোনো সুযোগ নাই। সিভিলের ক্ষেত্রে দেখেন, দেওয়ানি কার্যবিধি, এসআর অ্যাক্ট, তামাদি আইন, বার কাউন্সিল, অনেকগুলো আছে, আরো আইন উল্লেখ করতে পারবো, কিন্তু আপনাদের 7টা যে আইন আছে, এই 7টা আইন সিলেবাসভুক্ত আইনের এই কয়টার আলোকে আমি বলছি। তাছাড়া তো বাস্তবে অনেক আইন আছে, অনেক আইনে দরখাস্ত করা যায়। তো ফৌজদারি কার্যবিধি, এখানে ফৌজদারি মামলা মুসাবিদা, যেটা সিআর হতে পারে, জিআর মামলা যেটা হয় এজাহার, সেটাও কিন্তু ফৌজদারি মামলা মুসাবিদার মধ্যে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোর্টে যেটা করি, সিআর মামলা, কমপ্লেন্ট, রেজিস্টার কেস, আর বিভিন্ন ফৌজদারি দরখাস্ত মুসাবিদা। তাহলে দেখেন, দেওয়ানি মুসাবিদা বা সিভিল ড্রাফটিং দুই প্রকার, আরজি দরখাস্ত, ফৌজদারি বা ক্রিমিনাল ড্রাফটিংও দুই প্রকার, একটা হচ্ছে মামলা বা কেস ড্রাফটিং, আর একটা হচ্ছে মামলা হয়ে গেছে, মামলার মাঝখানে এসে বিভিন্ন পিটিশন বা দরখাস্ত ড্রাফটিং। তো এখানে আমি আবার কলামে দেওয়ানি মামলার আরজি মুসাবিদা এবং বিভিন্ন দেওয়ানি মামলার দরখাস্ত মুসাবিদা পাশাপাশি দেখিয়েছি যে এলিমেন্ট গুলো কি কি হতে পারে, মানে ফরম্যাটে আপনাকে কি কি দিতে হবেই। যেমন এখানে আদালতের নাম, সিভিল ক্ষেত্রে দরখাস্ত আদালতের নাম দিতে হবে, কিন্তু এই বার কাউন্সিল অর্ডার রুলসে যে সচিব বরাবর আমরা দিলাম, এখানে আদালতের নাম দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এটা একটা বিশেষ প্রকারের দরখাস্ত। এখানে আমরা বরাবর সচিব কথাটা লিখছি আদালতের নামের পরিবর্তে। মামলার নম্বর ও মামলার প্রকৃতি, এখানেও মামলার নম্বর ও মামলার প্রকৃতি লিখতে হবে, কারণ যে মামলাটা হয়ে গেছে ওই মামলার আন্ডারে যেহেতু দরখাস্ত লিখছি, তাই দরখাস্তের ক্ষেত্রে মামলার নাম্বার এবং প্রকৃতি, মামলার অপ্র মামলা না পারিবারিক মামলা, না এইটা কি প্রকৃতির মামলা, বা এটা মিস মামলা, সানি মামলা, এগুলো উল্লেখ করতে হবে। পক্ষদ্বয়ের নাম ও বিস্তারিত ঠিকানা,
এখানে পক্ষদ্বয়ের নাম লিখলে হয়, বিস্তারিত ঠিকানা লেখার দরকার নাই। আরজিতে যতজন বাদী আছে সকল বাদীর নাম ঠিকানা বিস্তারিত দিতে হয়, আর বিবাদীরও সকল নাম ঠিকানা বিস্তারিত দিতে হয়। কিন্তু আপনারা দরখাস্ত যখন লিখবেন, আমরা সিভিল ড্রাফটিং যখন দেওয়ানি কার্যবিধি পড়বো বা আহ, সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো, তখন আমরা পক্ষদের নাম কিন্তু সব দিব না। ওই দুই তিনজনের নাম হয়তো বা দিব, বা ক খ দিলেই হলো, বা একজন বাদে একজন বিবাদী দেখাবো তাহলেই হলো। কিন্তু বাস্তবে কিন্তু সবারই বিস্তারিত নাম ঠিকানা দিতে হয়। আমি বাস্তবের নিরিখে কিন্তু এই ফরম্যাটের এলিমেন্ট গুলো সাজিয়েছি। বিষয় এবং আইনের ধারা, তাহলে এখানে 4 নম্বরে এটাও বিষয় এবং আইনের ধারা বা আদেশ ও বিধি। অনেক সময় আইনের ধারা লিখতে হয়, যে অর্থাৎ আহ, কত আদেশের কত বিধি অনুসারে দরখাস্তটা করা হচ্ছে, এটা উল্লেখ করতে হয়। মামলার তাইদাদ অর্থাৎ বিষয়বস্তুর মূল্যমান, মামলার তাইদাদ বা একটা বস্তুর ভ্যালু কত সেটা উল্লেখ করতে হয়। আর এখানে এসে দেখেন দরখাস্তের বর্ণনা, অর্থাৎ এখানে দরখাস্তে এসে মামলার ভ্যালু আর বলার দরকার নাই। মূল মামলায় তো একবার ভ্যালু বলেছি, আবার দরখাস্তে বলার কোনো দরকার নাই। মামলার বর্ণনা লিখতে হবে। আর 5 নম্বরে এসে এখানে দরখাস্তের বর্ণনা লিখতে হবে। মামলার বর্ণনার মধ্যে কি কি থাকবে? পক্ষদের পরিচিতি, ঘটনাক্রম, মামলার কারণ উদ্ভব, কজ অফ অ্যাকশন কত তারিখে হলো, তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। কজ অফ অ্যাকশনের তারিখ এবং কিভাবে হলো সেটা না উল্লেখ করলে মামলা ফেল করবে, খারিজ হয়ে যাবে। তামাদির ব্যাখ্যা দিতে হবে, মানে এটা নির্দিষ্ট তামাদির সময়ের মধ্যেই যে কি করা হচ্ছে, আদালতে মামলা দায়ের করা হচ্ছে, সেটা উল্লেখ করতে হবে। মানে কজ অফ অ্যাকশন থেকে তামাদির মেয়াদটা কতদিন সেটা জেনে সেটা ব্যাখ্যা দিতে হবে। আদালতের এখতিয়ার, অর্থাৎ এইটা যে এই আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, স্থানীয় এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার দুইটাই ম্যাচ করে সেটা বলে দিতে হবে। কোর্ট ফি সংক্রান্ত ব্যাখ্যা, এইটা কি ধরনের মামলা, কি ধরনের মামলার কোর্ট ফি কত, ধরন বুঝে সেটা ফিক্সড কোর্ট ফি 300 টাকা না অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এত টাকা, সেটা ব্যাখ্যা দিতে হবে। এবং লাস্টে একটা প্রেয়ার সেকশন, প্রেয়ার অংশ বা প্রার্থনা থাকবে। এইদিকে দরখাস্তের বর্ণনায় মামলার সংক্ষিপ্ত পরিচিতি, ঘটনাক্রম, দরখাস্তের কারণ ব্যাখ্যা, কেন দরখাস্ত করা হচ্ছে, কি চাচ্ছে দরখাস্তের মধ্যে সেটা বলতে হবে। হেতুবাদ যদি থাকে, মানে গ্রাউন্ডস গুলো বলতে হবে, কি কারণে দরখাস্তটা মঞ্জুর করা জরুরি সেটা। তারপরে শেষে প্রার্থনা, দরখাস্তেও প্রার্থনা থাকবে, আর্জিত প্রার্থনা থাকবে। কারণ প্রার্থনা আমি যদি না চাই আমাকে দিবে না। আমরা মুসলমানরা আল্লাহর কাছে কি করি? প্রার্থনা করি যে এই আল্লাহ আমাকে এটা দাও, দিলে আল্লাহ দেয়, চাইলে আল্লাহ দিবে, না চাইলে দিবে না, এরকম একটা কনসেপ্ট আছে। হিন্দুদের ক্ষেত্রেও সেটা আছে। আমরা হিন্দুরা যদি প্রার্থনা না করে হয়তোবা সেটা মঞ্জুর হবে না। এই ধরনের ধর্মীয় বিষয়গুলো এরকম। তো আদালতের কাছে প্রার্থনা না করলে তিনি পরে জিজ্ঞাসা করে আপনি কি চাচ্ছেন, এত কিছু কিছু যে লিখেছেন আপনি চাচ্ছেনটা কি, এটাই তো ক্লিয়ার করেননি, মানে প্রার্থনাটা আপনি দেননি। হিয়ারিং এর সময়ও কিন্তু প্রার্থনাটা উল্লেখ করতে হবে। আমি একটা মামলার চাচ্ছি যে টেম্পোরারি ইনজাংশন হোক, তো আপনি কি চাচ্ছেন, এতক্ষণ বলছেন স্যার টেম্পোরারি ইনজাংশন দেন, আচ্ছা মঞ্জুর। অনেক সময় এরকম হয় যে আইনজীবী হিয়ারিং করছেন কিন্তু কি চাচ্ছেন সেটা প্রকাশ করেন না, শুধু বর্ণনাই করে যান। তখন কোর্ট বিরক্ত হয়ে বলে আপনি চাচ্ছেন কি বলেন তো, টেম্পোরারি ইনজাংশন চাচ্ছি স্যার, আচ্ছা মঞ্জুর। এরপরে 7 নম্বরে সম্পত্তির তফসিল যদি থাকে তফসিল বর্ণনা করতে হবে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এটসেট্রা এটসেট্রা। এখানেও সম্পত্তির তফসিল যদি থাকে প্রয়োজন হলে দিতে হবে, না হলে না। সম্পত্তির চৌহদ্দি যদি থাকে, কিছু ক্ষেত্রে থাকে কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে, অধিকাংশ মামলায় থাকে। চৌহদ্দি মোট বলতে এটার উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব চারিদিকে কি কি আছে এগুলা বর্ণনা করা, এখানেও থাকতে পারে। শেষে সত্য পাঠ, দেখেন আমি এখানে লিখে দিয়েছি 9 নম্বর পয়েন্ট, আর যে নিচে কিন্তু থাকবে সত্য পাঠ, পয়েন্ট টু বি নোটেড। এটা খুবই একটা ভয়াবহ একটা জায়গা। আপনারা লিখছেন দরখাস্ত দিয়ে দিলেন সত্য পাঠ, আপনারা লিখছেন আরজি লিখে দিয়ে দিলেন হলফনামা, ওলট পালট করা যাবে না। অনেক গাইডে বাজারে কিছু কিছু, অনেক বলবো না, কিছু কিছু গাইডে এই ভুলটা করা আছে। আমি যেহেতু বাস্তবে বেসিক্যালি আমার 70% মামলাই সিভিল আর 30% মামলা ক্রিমিনাল, এবং কিছু কর্পোরেটেরও কাজ করছি। তো এই কারণে এই জিনিসগুলো আমি ভালোভাবেই বুঝি, এবং যেখানে আমার কনফিউশন ছিল আমি সিনিয়রের কাছ থেকে ক্লিয়ার করে নিয়েছি। তাহলে দরখাস্তে আপনাকে হলফনামা দিতে হবে, এবং
আরজিতে 70 পার্ট দিতে হবে। এইটা যেন কনফিউশন না হয়, এটা ভুল হলে কিন্তু নম্বর অর্ধেক কমিয়ে দিব। এরপরে ফৌজদারি মুসাবিদা, বিভিন্ন দরখাস্ত, মুসাবিদা মানে ফৌজদারি মামলা, আর এখানে দরখাস্ত ডান দিকে। আদালতের নাম, এখানেও আদালতের নাম দিতে হবে। মামলার নম্বর, মামলার প্রকৃতি, মামলার নম্বর, মামলার প্রকৃতি, জিআর, সিআর, পিটিশন, নারী শিশু, আহ, দায়রা মামলা না স্পেশাল ট্রাইব্যুনাল মামলা, এটসেট্রা এটসেট্রা, না নার্কোটিক্স বা মাদক মামলা, সব উল্লেখ করতে হবে। আইনের ধারা, এখানেও আইনের ধারা দিতে হবে। পক্ষগণের নাম ও বিস্তারিত ঠিকানা, এখানে পক্ষগণের জাস্ট নাম দিলেই হবে, কারণ ঠিকানা মূল মামলায় আছেই। সাক্ষীদের নাম ও বিস্তারিত ঠিকানা, ফৌজদারি মামলায় অবশ্যই সাক্ষীদের নাম ঠিকানা দিতে হবে। দেওয়ানি মামলায় সাক্ষীদের নাম ঠিকানা দেওয়ার প্রয়োজন হয় না। পরবর্তীতে বাদীরাই কিন্তু সাক্ষী হিসাবে আসতে পারে, অথবা মামলায় উল্লেখ নাই, যে কোনো কাউকে আমি সাক্ষী নিয়ে আসতে পারি সিভিল মামলায়। ক্রিমিনাল মামলায় যাদের নাম উল্লেখ করা আছে এর বাইরে সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আগে থেকেই ফিক্স থাকতে হবে। ফৌজদারি মামলায় ঘটনা ঘটার সময় যারা দেখেছে তারাই সাক্ষী হবে, যারা জানে তারাই সাক্ষী হবে। সিভিল মামলাটা এমন না। ঘটনা তো সিভিল মামলায় তার ঘটনা ঘটে না, সিভিল মামলায় আহ, এখানে কারো অধিকার বিনষ্ট হয়, এইটা অনেকের জানা থাকতে পারে, অনেকের জানা থাকতে পারে না। অনেকে আবার জেনে এসে সাক্ষী দিতে পারে। সিভিল মামলাটা এখানে ফ্লেক্সিবল, কিন্তু ক্রিমিনাল মামলা খুবই রিজিড। যারা জানে তাদেরকে আসতে হবে, কারণ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট বলা হচ্ছে। যে দেখেছে যে শুনেছে সে এসে বলবে, তাই আগে থেকে কে দেখেছে কে শুনেছে মামলার মধ্যে বর্ণনা থাকতে হবে, এবং সাক্ষীদের নামও স্পষ্টভাবে পিতার নাম, স্বামীর নাম, ঠিকানা সহ থাকতে হবে। না হলে কিন্তু অন্যদেরকে সাক্ষী নিয়ে আসার সুযোগ নাই। এখানে দরখাস্তে বিষয় ও আইনের ধারা প্রয়োজন হলে অনেক সময় দেওয়া লাগে, দেওয়া লাগে না। ঘটনার স্থান, তারিখ ও সময় অবশ্যই থাকতে হবে, মানে প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, ডেট অফ অকারেন্স। আমি বিগত যে এমসিকিউ প্রশ্ন সেখানে কিন্তু বলেছিলাম যে ঘটনার স্থান এবং তারিখ কোন ধারা অনুসারে প্রাসঙ্গিক, এই ধরনের একটা মেবি প্রশ্ন ছিল, তো সেটা অনুসারে দিতেই হবে। দরখাস্তের বর্ণনা, ঘটনার তারিখ যদি এক একজন এক এক রকম বলে, বা আরজিতে বা মামলার দরখাস্তে যেটা আছে, এজাহারে যেটা আছে, সেটার ভিন্ন কেউ যদি অন্য কিছু বলে তাহলে কিন্তু মামলা ফেল করবে, তারিখ ভিন্ন বললে। আমি এই ধরনের অনেক মামলাই তারিখ নিয়ে বাদীপক্ষের যে সাক্ষী তাদেরকে ওলট পালট করে ফেলেছে, এক একজন এক এক তারিখ বলে, তখন মামলাটা ফেল করে। এরকম অনেক মামলায় আমার আসামিরা খালাস পেয়েছে। মামলার বর্ণনা, পক্ষদের পরিচিতি, ঘটনাক্রম, অপরাধের বর্ণনা। এখানে অপরাধের বর্ণনা বলতে হবে, কারণ ক্রিমিনাল মামলা ডেফিনেটলি অপরাধ থাকবে, কোনো না কোনো আইনের ধারার সাথে ম্যাচ করবে। শাস্তির ধারা দিয়ে সবসময় মামলা হয়, ডেফিনেশনের ধারা বুঝে নিতে হয়। ডেফিনেশনের ধারা বা সংজ্ঞার ধারা মামলায় কখনো উল্লেখ করতে হয় না। পয়েন্ট টু বি নোটেড, লিখে রাখেন। সংজ্ঞার ধারা কখনো, যেমন চুরির সংজ্ঞা দেওয়া আছে 378-এ, 378-এ কখনো মামলা হয় না। 379, 380, 381, 382 এই সেকশন গুলোতে মামলা হয়। কোন পরিস্থিতিতে কোন সেকশন অ্যাপ্লিকেবল হবে সেটা ঘটনা বর্ণনা দেখে বলা যাবে। অর্থাৎ মামলা লেখার সময় আপনাকে এই জাস্ট কোন পরিস্থিতিতে, মানে কোন সেকশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে, সাজার সেকশন শুধু দিতে হবে, পানিশমেন্টের সেকশন দিতে হবে, ডেফিনেশনের সেকশন লাগবে না। পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কি পরিস্থিতিতে কিভাবে কে কি করলো এগুলো বলতে হবে। স্পেসিফিক ভাবে কোন আসামি কিভাবে কাকে কিভাবে কি মেরেছে বা কি কাজটা করেছে, প্রত্যেকটা আসামি আলাদা আলাদা করে সুন্দরভাবে স্পেসিফিক বর্ণনা দিতে হবে। মামলা দায়েরে বিলম্বের কারণ ব্যাখ্যা, যেদিন মামলা হয় নিশ্চয় সেই দিন ঘটনা ঘটেনি, দু একদিন আগে ঘটেছে, 1 মাস আগে ঘটেছে, 1 সপ্তাহ আগে ঘটেছে, 1 বছর আগে ঘটেছে, বলে রাখা ভালো। ক্রিমিনাল মামলায় কোনো তামাদির মেয়াদ নেই, অর্থাৎ 10 বছর 5 বছর পরেও কিন্তু ক্রিমিনাল মামলা করা যায়। অতএব সাধারণত এতদিন পরে মামলা কেউ করে না। কোনো মামলা করতে 3-4 মাস ডিলেও হয়েছে, সেক্ষেত্রে কি মামলা করা যাবে না? করা যাবে, কিন্তু উল্লেখ করে দেওয়া ভালো। আমরা সাধারণত একটা কথা লিখে দিই যে আত্মীয়স্বজনদের সাথে আলোচনা করে, এবং তার আগে এইভাবে লেখা হয় যে আসামিদের সাথে আপোষে বিবাদটা বা মীমাংসা করার
উদ্দেশ্যে আপোষ করার চেষ্টায় ব্যর্থ হয়ে আত্মস্বজনদের সাথে পরামর্শ করে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হলো, এইভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিই। মানে আমরা আপোষের চেষ্টা করেছিলাম, এই চেষ্টা করতে গিয়ে দেরি হয়ে গেছে। আপোষ করতে গেলে তো টাইম লাগবেই। শেষে প্রার্থনা দিতে হবে, এখানেও প্রার্থনা লাগছে। দরখাস্ত হলে মামলা সংক্ষিপ্ত বিবরণ, ঘটনাক্রম, দরখাস্তের কারণ ব্যাখ্যা, হেতুবাদ বা গ্রাউন্ডস। অর্থাৎ দরখাস্ত সবসময় আপনার হেতুবাদ বা গ্রাউন্ড থাকবেই। অধিকাংশ 99% দরখাস্তই থাকে, ক্রিমিনাল যে দরখাস্ত সেগুলো, আর কিছু ক্ষেত্রে থাকে না। শেষে প্রার্থনা এখানেও থাকবে। যদি সিভিল ম্যাটার্স থাকে, জমি জমা নিয়ে যদি একটা জমির উপরে মারামারি হয়েছে, জমি দখল করতে গিয়ে মারামারি করেছে, এই সিভিল ম্যাটার্সটা কিছুটা রিলেটেড যদি থাকে, এই ধরনের ক্ষেত্রে ক্রিমিনাল মামলাও হয়, সিভিল মামলাও হয়। যদি স্থাবর সম্পত্তি নিয়ে মামলা হয়, তাহলে স্থাবর সম্পত্তির সবসময় তফসিল হয়, তাহলে সম্পত্তির তফসিল এখানে দিতে হতে পারে। সম্পত্তির চৌহদ্দি দিতে হতে পারে। সংযুক্তি, সংযুক্তি বলতে এখানে মামলার সাথে আমরা কি কি ডকুমেন্ট দিচ্ছি, এইটা আমরা দরখাস্তের শেষে সংযুক্তি আকারে 1 2 3 4 ক্রমিক নাম্বারে দিয়ে দিতে হয়। বলে রাখা ভালো, সংযুক্তির প্রথমে আপনাকে, বাদী সবসময় একজন হয়, মানে ফরিয়াদি। সিভিল মামলায় যদি সিআর কেস হয়, কমপ্লেন রেজিস্টার কেস হয়, তাহলে যিনি মামলা করতে আসছেন তার ভোটার আইডির ফটোকপি দেওয়াটা বাধ্যতামূলক। জাতীয় পরিচয়পত্রের ভোটার মানে ফটোকপি না দিলে মামলা গ্রহণ করা হবে না। যদি বলেন যে 18 বছর পূর্ণ হয়েছে, ভোটার আইডি এখনো হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনটা নেওয়া যেতে পারে। যেহেতু এটা হাইকোর্টের একটা নির্দেশনা, কয়েক বছর আগে এটা দিয়েছিলেন, তার আগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়াও মামলা হতো, কিন্তু এখন হয় না। অপরদিকে সম্পত্তির তফসিল দিতে হতে পারে দরখাস্তে, চৌহদ্দি দিতে হতে পারে, এবং এখানে হলফনামা প্রয়োজন হলে দিতে হতে পারে হলফনামা। যেমন নারী ও শিশু মামলা, পিটিশন মামলা হয়, নারী ও শিশু মামলা করার সময় 200 টাকার স্ট্যাম্পে এফিডেভিট, নোটারি পাবলিকের মাধ্যমে, এফিডেভিট মানে কিন্তু হলফনামা, এফিডেভিট না করলে কিন্তু নারী শিশু পিটিশন মামলা করা যায় না। আদালতে যদি নারী শিশু মামলা কেউ করতে যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে, নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার সময়, সরাসরি আদালতে মামলা করতে গেলে 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা বা এফিডেভিট করে নোটারি পাবলিকের মাধ্যমে এক্সিকিউশনের করার পরে ফাইলিং করতে হয়। তাই এখানে আমি হলফনামাটা উল্লেখ করেছি, কিন্তু এমনি পেনাল কোডের মামলায় হলফনামা লাগে না। সংযুক্তি যদি থাকে, অর্থাৎ কি কি ডকুমেন্ট আমি দিচ্ছি, চিকিৎসা কাগজপত্র থাকতে পারে, একটু আগে যেমন বললাম ভোটার আইডি, এগুলো থাকতে পারে, বা কোনো জিম্মার দরখাস্ত, আমার একটা মোবাইল ফোন আটক হয়ে পড়ে আছে, আমি আসামি পক্ষ হোক বা বাদী পক্ষ হোক আমি চাইতে পারি, ভিকটিম পক্ষ হলেও চাইতে পারি। সেক্ষেত্রে আমাকে দরখাস্তের সংযুক্ত হিসাবে এই যে মোবাইল ফোনটার মালিক আমি, ক্রয় রসিদ দেখাতে হতে পারে, ফটোকপিতে সংযুক্তি লাগতে পারে। তো অনেক ডিটেলে এই জাস্ট এক পেজেই দেখেন সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং এর যে আপনার বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে, এটা যদি মাথায় নিতে পারেন, বুঝতে পারেন, আশা করি সমস্যা হবে না। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আপনারা কার কি সমস্যা অতিরিক্ত জানার আছে প্রশ্ন করবেন। প্রথমে কণা আপু, নাসরিন কণা আপু হাত উত্তোলন করেছেন। জাস্ট মাইকটা টাচ করলে অন হবে, কথা বলতে পারবেন। কণা আপু লাইনে আসবেন, নিচে দেখবেন লেখা আছে আনমিউট, সেখানে টাচ করেন, আনমিউট হয়ে যাবে, কথা বলতে পারবেন। অথবা আমি আপনাকে আসার সুযোগ দিচ্ছি, স্ক্রিনে আপনার লেখা আসছে আনমিউট, সেখানে টাচ করেন, পিসিতে হলে ক্লিক করেন। আপনার এত যদি সময় লাগে আসতে, তাহলে অন্যকে সময় দিয়ে দিলাম। কামরুজ্জামান ভাই লাইনে আসেন, লাইনে আসতে দেরি করা যাবে না। আসসালামু আলাইকুম কামরুজ্জামান স্যার। ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে হলফনামার মধ্যে স্যার কি কি অংশ থাকবে স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম। যেমন যিনি হলফনামা সম্পাদন করবেন তার স্বাক্ষর এবং শনাক্তকারী অ্যাডভোকেট সাহেবের স্বাক্ষর। এই আর যে এখানে স্যার এই যে, হলফনামা তো আছেই। জি স্যার, আরেকটা স্যার ওই যে দেওয়ানি দরখাস্তের মধ্যে স্যার অন্য জায়গায় দেখলাম ওই যে হলফনামা পরিচালনাকারী কর্মকর্তা, ওই হুম, অংশটা স্যার, এখানে ওইটা স্যার। এখানে আমি এটা যেটা আজকে পড়াচ্ছি, এইটা হচ্ছে এভাবে করলেই হবে। আর সিভিল কিছু মামলা থাকে, সিভিল মামলায় যেমন
আর যে দরখাস্তগুলো করা হয় হলফনামা পরিচালনাকারী সিভিল যে ড্রাফটিং গুলো আছে, পিওর সিভিল যেগুলো, সেখানে ওই ড্রাফটিং যখন আমি সিপিসির ড্রাফটিং ধরবো সেই দিন এই জি স্যার। ক্লাসে আমি সেটা আরো ক্লিয়ার করব। তবে আমি বলে রাখি যে সিভিল কোর্টের ডিজাইনটা হচ্ছে এরকম, এজলাস এক জায়গায় থাকে এবং পাশে থাকে সেরেস্তা। সিভিল কোর্টের হেল্পিং একটা সেরেস্তা থাকে, সেরেস্তায় সমস্ত ডকুমেন্ট গুলা থাকে, ডকুমেন্ট বলতে নথিপত্র গুলা থাকে। এই নথিপত্র অনুসারে কিন্তু আপনার এই আদালতে যায় আবার নিয়ে আসে, এবং সেরেস্তাদার থাকে, তাকে সাহায্যকারী থাকে। তো এখানে যখন কোনো দরখাস্ত করা হয়, যেমন আমি কিছুদিন আগে একটা মামলা ফাইলিং করলাম, সেটা ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা। এই মামলা ফাইলিং এর 3 দিন পরে আমি আবার একটা টেম্পোরারি মানে অ্যাড ইন্টারিম ইনজাংশন চাচ্ছি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলাম। তখন আমাকে 3টা বাদীর যে কোনো একজন বাদীকে আদালতে ডাকলাম, ডেকে কি করতে হবে, ওই যে সেরেস্তাদারকে সামনে যেতে হবে। ওই সেরেস্তাদারকে বলা হচ্ছে কর্মকর্তা। তিনি নাম জিজ্ঞাসা করবেন, আপনার নাম বলেন, নাম বলবে, পিতার নাম, ঠিকানা, বা স্বামীর নাম, মহিলা হলে ঠিকানা সব বলবে। বলার পরে তার সামনে সই করতে হবে। তার মানে এখানে অ্যাডভোকেটের সামনেও সই হচ্ছে, আবার ওই সেরেস্তাদারের সামনে হচ্ছে। সেটাই হচ্ছে আপনার কর্মকর্তার কথা বলছে আদালতের। বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি এবং স্যার। সেখানে তারিখ এবং সময় উল্লেখ থাকে। একটা আমি দেখবেন একটা সিলের ফর্ম দিয়েছি, তা বাস্তবে যদি দেখেন তাহলে কি থাকবে, আমি আহ, প্রয়োজনে মামলা, সরি, এই ক্লাস শেষে আমি একটা ফটোকপি আপনাদের দিয়ে দিচ্ছি জি আমার স্যার, রিসেন্টলি তাহলে মামলার ভালো যেটা। হবে। তো মানে বাস্তব কেমন সিল হয়, একটা সিল মারে, সিল মেরে সেখানে পূরণ করে দেয়। আমার কাছে রিয়াল একটা আছে, আমি ফটোকপি করেছিলাম। তো সেটার আমি একটা ছবি দিয়ে দিবনি, নামগুলো একটু মানে ব্রাল করে, মানে একটু আবছা করে দিয়ে, ব্রাল করে দিয়ে। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর জি স্যার, সিভিল থ্যাংক ইউ যেগুলো স্যার। ড্রাফটিং দেখবো সেগুলোতে আমরা তো পাবোই। তো খনা আপুকে আমি 2বার লাইনে আসার সুযোগ দিলাম, উনি তো আসতে পারছেন না। একজন প্রশ্ন করেছিলেন যে ক্যাননস কি। তো এখানে দেখেন, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, এখানে ক্যাননস বলতে একটা বিধিমালাকে, মানে এখানে একসাথে আছে তো, তাই এখানে ক্যাননস বলতে এই বিধিমালাকে বোঝানো হচ্ছে। একটা প্লুরাল দেওয়া আছে দেখেন, তা প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট। তাহলে ক্যাননস বলতে এখানে বিধিমালা, মানে হচ্ছে ওই প্লুরাল। শিবলি ভাইকে লাইনে আসার জন্য অনুরোধ করেছি। জি, আসসালামু আলাইকুম। শিবলি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই, সবকিছু ঠিক আছে না? ঠিক আছে কিনা একটু বলবেন। জি, ঠিক আছে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে? না, আজকের ক্লাস বিষয়ে তেমন প্রশ্ন নেই। ড্রাফটিংটা বুঝেছেন কিনা? জি, বুঝতে পেরেছি। এখন 42টা যে ক্যাননস আছে বা আচরণ বিধি আছে, এই 42টা আচরণ বিধির মধ্যে আপনার এই যে এইখানে এই যে 3 নম্বর পয়েন্টে অধ্যায় এত বিধি এত, এইটা কিন্তু আপনার ধরতে পারতে হবে। একটা ঘটনা দিলো, একটা আচরণ বিধি লঙ্ঘন করেছে একজন ব্যক্তি, একজন অ্যাডভোকেট, সে কোন অধ্যায়ের কত বিধি লঙ্ঘন করলো এটা আপনাকে লিখতে পারতেই হবে, তাহলে ভালো নম্বর আসবে। তাহলে 42টা আপনাকে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে বুঝে বুঝে পড়লে আপনার বর্ণনামূলক যদি প্রশ্ন আসে, 42টা লিখতে আসে, আপনি 30টার কাছাকাছি লিখলেন সহজগুলো। আর এটা করলে আরেকটা লাভ হচ্ছে কি, যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে তাও পারছেন, এবং যদি ড্রাফটিং আসে, ড্রাফটিং এর মধ্যেও কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের মতন অধ্যায় এবং বিধি নাম্বার আপনাকে মনে রাখতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি, তো আশা করি যে ক্যাননসে যদি ফোকাস করেন তাহলে এইগুলো আর বিষয় হবে না। আর এখানে এই হলফনামা দেওয়াটা জরুরি। হলফনামাতে যিনি দরখাস্ত করছেন তিনি তার ডিটেলস দিবেন, শপথ করবেন, এবং তিনি এই যে ঘোষণাকারী স্বাক্ষর এইভাবে করবেন, এবং শেষে অ্যাডভোকেটের সত্যায়ন থাকবে। আর শেষে যে আমি যে সিভিল অ্যান্ড ক্রিমিনাল ড্রাফটিং যে টিপস দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন তো আপনি? জি, বুঝতে পেরেছি। মনে রাখতে হবে কি এখানে এখানে? এটা মনে রাখতে হবে, যারা কোর্টে গিয়েছেন, যারা কোর্টে গিয়েছেন
মানে সিনিয়রের পাশে বসে দরখাস্ত লেখা দেখেছেন, মামলা ড্রাফটিং লেখা দেখেছেন, বা নিজে দুই একটা ড্রাফটিং এ হেল্প করেছেন, তাদের জন্য এটা খুবই মানে সুবিধাজনক একটা বিষয়। ড্রাফটিং আসলে তাদের মজাই লাগবে। যেমন আমার পরীক্ষার সময় ড্রাফটিং এসেছিল, যতগুলো ড্রাফটিং ছিল আমাকে খুঁজে খুঁজে বের করেছে, আগে ড্রাফটিং গুলোই লিখেছি। যেমন এখন যে ড্রাফটিংটা আমি দেখালাম, এটা কিন্তু আমার কমন ছিল, আমি এটাই প্রথমে লিখেছিলাম। তো ড্রাফট যেহেতু আমি শিক্ষানবিশ হিসাবে আহ, খুব অ্যাক্টিভ একজন শিক্ষানবিশ ছিলাম, কোর্টে যেতাম সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। সিনিয়রের মানে কোর্ট চেম্বার সিনিয়র চেম্বার মিলে দুপুরে বাসায় আসতাম না। সকাল 9টা থেকে সকাল 9টায় বের হতাম, রাত 12টায় বাসায় ঢুকতাম। এইভাবে ডেডিকেটেড সময় পার করেছি। পরীক্ষার 15 দিন আগে শুধু ছুটি পেয়েছি, রিটেন এমসিকিউ পরীক্ষার 15 দিন আগে, তার আগে ছুটি দেয়নি। তারপরও পরীক্ষার 2 দিন আগে হঠাৎ সিনিয়র ডাকলো, খুবই একটা বড় ধরনের বিষয়, একটু আসেন, একটু হেল্প লাগবে। আমি পরীক্ষার 2 দিন আগেও সিনিয়রকে সাপোর্ট দিয়ে আসছে। এবং রিটেন আমাকে 1 সপ্তাহ আগে ছুটি দেওয়া হয়েছে। তারপরেও রিটেনের একদিন আগেও আমাকে, পরীক্ষার একদিন আগেও ডাকছিল। আমি বললাম, স্যার আমি তো ঢাকায় চলে আসছি, কি করে যাব? তো এরকম আমি যেটা একটু যুক্ত করি যে সিনিয়রের কাছে গেলে অনেকেই, এটা আমি একটা মেন স্ট্রিম যে নিউজ মিডিয়া টেলিভিশন চ্যানেলে একটা প্রতিবেদন আসছিল ঢাকায়, শিক্ষানবিশ আইনজীবীরা দুঃখ প্রকাশ করছে যে সিনিয়ররা আমাদের গাড়ির ভাড়াই দেয় না, আমাদের কিছু হয় না এটাতে। তা আমরা ল পাশ করে সিনিয়রের কাছে যাই, সিনিয়ররা আমাদের 100 টাকা 200 টাকাও দেয় না, এরকম একটা তাদের দুঃখ প্রকাশ করছিলেন। তো আমি যেটা, আমার সাথেও এটা হয়েছে, সবার সাথে এটা হয়, এটা দুঃখ প্রকাশের কিছু না। আপনি কাজ শিখতে শিখতে যখন 1 মাস বা 15 দিন হবে, আপনার যখন কাজটা বুঝে যাবেন, আপনার সিনিয়রের যখন আপনি কাজে হেল্প করতে পারছেন, আপনি যখন সিনিয়রের একজন বার্ডেন না, আপনার বোঝা হিসাবে যদি কাজ করেন, আপনাকে ওই 100 টাকায় 5 বছর ধরেই দিবে। কিন্তু যদি সিনিয়রে কাজ করে দেন, লং টাইম থেকে ওনার অ্যাসেটে পরিণত হতে পারেন, মানে আপনার ছাড়া তার চলছেই না, এরকম একটা সিচুয়েশনে যেতে হবে। মানে আপনি, তার ইনকাম হচ্ছে, একদিন যদি তার 1,000 টাকা ইনকাম করে দেন, নিশ্চয়ই আপনাকে একটু আর্নিং বাড়িয়ে দিবে। ধীরে ধীরে আপনার মাধ্যমে যদি 10,000 টাকা দিনে ইনকাম হয় তার, তাহলে আপনাকে 1,000 টাকা কেন দিবে না? তো এইটা যখন আপনি করবেন, আপনার লাভ দুই দিক দিয়ে হবে। আপনি কাজ শিখছেন, আপনার পরিচিতি বাড়ছে, মক্কেলদের সাথে ডিলিংস হচ্ছে, বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, এবং ড্রাফটিং গুলো আপনারা শিখছেন। আপনার রিটেন পরীক্ষা পাশেরও কাজে লাগবে, ভাইবা ভালো ফেস করতে পারবেন। ভাইবা জিজ্ঞাসা করে কোর্টে যান আপনি, বিশেষ করে মহিলা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে যে বিবাহিত না অবিবাহিত। যদি বলে বিবাহিত, তাহলে শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড এবং হাজবেন্ডের ফ্যামিলি কি আপনাকে কোর্টে যেতে দিবে, এই পেশায় আসতে দিবে, এটা জিজ্ঞাসা করে। তারপরে যদি অবিবাহিত হয়, তাহলে বিয়ের পর কি আপনি যেতে পারবেন কোর্টে, যদি আপনার হাজবেন্ড নিষেধ করে? তার মানে চাচ্ছে আপনি প্র্যাকটিস করবেন কিনা। যিনি প্র্যাকটিস করবেন, সার্টিফিকেটটাকে কাজে লাগাবেন, লাইসেন্সটাকে কাজে লাগাবেন, তাকেই লাইসেন্স দেওয়া হবে, ভাইভাতে পাশ করানো হবে। ভাইভা হল থেকে বের হওয়ার আগেই আপনার যে রেজাল্ট শিট, সেখানে কি দেওয়া হয়, পি এবং এফ লেখা হয়। পি তে পাস, এফ এ ফেল। আপনি উঠে আসার মাঝখানে যিনি, মানে ভাইভা বোর্ডে মাঝখানে যিনি বসে থাকেন, দেখবেন উঠে আসার সময় আপনি দেখতে না পারলেও পি লিখতে কিরকম হয় আর এফ লিখতে কিরকম হয়, আপনি বুঝতে পারবেন যে আপনি এফ না পি, পাস না ফেল। এবং আপনাকে যখন বললো ঠিক আছে যান, এই ঠিক আছে যান বা ঠিক আছে ভালোভাবে প্র্যাকটিস করবেন, এই কথার মধ্যেও আপনাকে অনেক সময় হিন্ট দিয়ে দেয় যে আপনি পাস করছেন না ফেল করছেন। তো আপনি কোর্টে গেলে দুই দিক দিলাম, আর্নিং হবে, মক্কেলদের সাথে দেখা হবে, আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। যেমন আমি আমার সিনিয়রের কাছ থেকে আলাদা হওয়ার পরে সিনিয়রের বেশ কিছু মামলা আমার কাছে চলে আসে। কেন? কারণ ওই যারা আমার কাছে আসছে, আমি ফাইলিংটা আমি নিজেই করেছি, দেখছে যে শহীদুল ভাই ফাইলিং করেছে, সিনিয়র তো কখনো যায়নি কোর্টে। আমি জুনিয়র হিসেবে তখন কোর্টে হয়তো বা অন্য লয়ারকে দিয়ে ফাইলিং করিয়েছি, মানে আমি লেখালেখি আমি করলাম, কোর্টে থাকলাম, অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে আবার ওই মামলাতে আমাকেই যেতে হচ্ছে। তখন একটা মক্কেলদের ডিমান্ড তৈরি হয় যে ওই ব্যক্তিকে আমার দরকার। আপনার একটা ফেস ভ্যালু তৈরি হয়, আপনার কাজের একটা মূল্যায়ন তৈরি হয়। তো আপনি কাজ করবেন না, আপনি কোর্টে কিভাবে ভালো করবেন? কাজ তো বুঝবেনই না। কোর্টে যান সম্ভব হলে অন্তত সপ্তাহে 1 দিন বা 2 দিন, যারা নিয়মিত যেতে পারেন না, কোনো সিনিয়রের কাছে যান, হাজিরা লেখা শিখেন,
বেলবন্ড লেখা শিখেন, দরখাস্ত লেখা শিখেন, মামলা ড্রাফটিং কিভাবে হচ্ছে একটু হেল্প করেন সিনিয়রকে। কত আর্নিং দিচ্ছে সেটাকে নজরই দিবেন না, মানে আর্নিং সিনিয়রের কত হচ্ছে সেটাতে নজর দিবেন না, আপনাকে কত টাকা দিচ্ছে সেটা নজর দিবেন না। আপনি কতটুকু শিখতে পারছেন কাজটা, ড্রাফটিংটা কতটুকু শিখতে পারছেন এটা আপনি বোঝার চেষ্টা করেন। আমার সেরেস্তায় যে মুহুরি ছিলেন ওনার হাত থেকে আমি কাজ কেড়ে নিয়ে শিখেছি। আমি আগে প্রথমে মুহুরির কাজ শিখেছি, তারপরে অ্যাডভোকেটদের কাজ শেখার চেষ্টা করেছি, কারণ মুহুরি কাজ না শিখলে আমি বুঝতেই পারবো না, কারণ অধিকাংশ কাজ মুহুরির মাধ্যমেই হয়। আচ্ছা মিলন ভাই লাইনে আসেন, হাত উত্তোলন করেছেন। নাসরিন কণা আপু, আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছি, দেখবেন নিচের দিকে একটা মাইক আঁকানো আছে এবং লেখা আছে আনমিউট, ওখানে টাচ করলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আশা এখন করি পারছি। নাসরিন আপুর সাথে কথা তখন আমি বলছি। ট্রাই করেছিলাম, তখন হচ্ছিল না নেহাও। আচ্ছা, স্যার এই ভালো তো হয়ে আছেন? গেল। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার অ্যাকচুয়ালি আমি এই যে আপনি এখন যে ড্রাফটিংটা বললেন সেটা কিভাবে করতে হয় ফরম্যাটটা আমি বুঝতে পেরেছি। আর যেহেতু আমি মাত্রই পড়াটা শুরু করছি, আমি বুঝতে পারছি না মানে যে আমি কখন আরজি মুসাবিদা করব আর কখন দরখাস্ত মুসাবিদা করব। মানে এটা আমি বুঝবো কিভাবে যে আমাকে আরজি মুসাবিদা করতে হবে না দরখাস্ত মুসাবিদা করতে হবে? প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে আপনাকে কি করতে হবে। প্রশ্নে আপনাকে মানে চাইবে যে আপনাকে দরখাস্ত মুসাবিদা করুন বা আরজি মুসাবিদা করুন বলেই দিবে। আর আচ্ছা, একটা তো তারপর কেবল, জানার জন্য। হ্যাঁ একটা তো কেবল আমি পড়লাম, তারপরে জি যখন সিভিল সিপিসি পড়বো, সিপিসির মধ্যে অসংখ্য ড্রাফটিং আছে, এসআর একটার মধ্যে আছে, তখন আপনার এই ধারণা আরো ক্লিয়ার হবে। তো যদি জি সহজ স্যার। করে বলি, ছোট বিষয়ে দরখাস্ত, বড় বিষয়ে মামলা। বুঝতে পেরেছেন? একটা তাই। মামলা হয়ে জি গেছে, স্যার। ওই মামলার আন্ডারে দরখাস্ত হয়। তার মানে মামলাকে যদি মা বাবা প্যারেন্ট বলি, তাহলে দরখাস্ত হচ্ছে তার সন্তান। তাহলে আগে সন্তান আসবে না আগে প্যারেন্ট গুলো আসবে? মা বাবা আসবে। যে মা আগে বাবা মামলা আসবে করতে হবে এইভাবে। তারপর দরখাস্ত। হ্যাঁ, হ্যাঁ, মামলার আন্ডারে দরখাস্ত হয়। আবার কিছু কিছু আছে দরখাস্ত আকারে মামলা হয়, যেমন ফৌজদারি কার্যবিধির 98 ধারা, 99 ধারা, 100 ধারা, 107 ধারা, 144 ধারা, 145 ধারা, এগুলো হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটার্স, না সিভিল না ক্রিমিনাল। এগুলো নির্বাহী কোর্টের বিষয়বস্তু। তো নির্বাহী কোর্টে এগুলো কিন্তু দরখাস্ত আকারে, অর্থাৎ পিটিশন মামলা বলা হয়। এখানে মামলা দিয়ে একটা পি লিখে দেয়, অহিস্বীকারে পি অথবা ইংরেজিতে পি। তো পর অস্বীকার দিয়ে পি দিলেও হবে, বা আহ, ইংরেজিতে পিও দেয় অনেক সময়। তো এগুলোকে পিটিশন মামলা বলে। আবার নারী শিশু যে মামলা, এটাকেও পিটিশন মামলা বলা হয়। তো এটা কিন্তু দরখাস্ত আকারে হয়, সেটা কিন্তু আরজি বা আপনার কমপ্লেন্ট আকারে হয় না। তো প্র্যাকটিস করতে গেলে এখানে শেখার এত কিছু আছে, ওই দোলনা থেকে কবর পর্যন্ত যদি শেখেন তাও শিখে শেষ করতে পারবেন না। এই মুসাবিদার এত থ্যাংক ইউ স্যার। ভ্যারাইটি আছে। আমার যে কম্পিউটার স্ক্রিন আপনাদের শেয়ার করছে, কম্পিউটার স্ক্রিনে প্রায় 33,000 ফাইল আছে ড্রাফটিং রিলেটেড। 33,000! বুঝতে পারছেন? আমার তো প্র্যাকটিসের বয়স খুব বেশি না, তো আমার কম্পিউটারে যদি এতগুলো ফাইল থাকে, নিশ্চয়ই আমার সিনিয়রের ফাইলও কিছু আছে সেগুলো, এবং আমার কিছু ফাইল যেগুলো আমি নিয়মিত করছি। আমারও যথেষ্ট মামলা আসছে নিয়মিত, সিভিল ক্রিমিনাল বোধ যেহেতু করছি। ইভেন আমি কর্পোরেট করছি। কর্পোরেট কি? ব্যাংকের সাথে কাজ করে, এটাকে বলে কর্পোরেট, লিগ্যাল ওপিনিয়ন গুলো করে দিচ্ছি। তো আপনাকে এই মুহূর্তে আমি যেটা বলবো, আপনি যতটুকু বোঝার বুঝে যান, প্রশ্ন করবেন। খুবই ভালো জিনিস, প্রশ্ন করলে আপনার পিপাসা লেগেছে, পানি খেলে যেমন আপনার লিকুইড কোনো জুস বা পানি খেলে কি হবে, তৃপ্তি মিটবে, ক্ষুধা লাগলে আপনাকে খাবার খেতে হবে, এরকম প্রশ্ন করলে আপনার সেই জায়গাটা আপনার ফিল আপ হবে। প্রশ্ন করে ক্ষুধা বা পিপাসাটা থাকতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। যারা প্রশ্ন করছেন না, তারা বুঝছেন কি বুঝছেন না, আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না, কারণ তারা অন্ধকারে থাকছেন। আমি বলবো যারা প্রশ্ন করে না তারা অন্ধকারে থাকছে, আমার আলো তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমি কিন্তু এটা জানতে পারছি না। তো আপনাকে এই মুহূর্তে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে জি আপনি স্যার। এই মুহূর্তে আপনি ল পাশ করলেন, জি রেজাল্ট জি। হয়েছে, আপনি ইন্টিমেশনে এখনো পাঠাননি কারণ আপনার এখনো সার্টিফিকেট আসেনি, ডকুমেন্ট আসেন। আসেনি। এই মুহূর্তে আপনি ভর্তি হয়ে আপনার কি মনে হচ্ছে, আপনি কি সিদ্ধান্ত সঠিক নিয়েছেন, না শুধু শুধু অনেক আগে ভর্তি হলেন এরকম মনে হচ্ছে? না না, অবশ্যই স্যার, আমার মনে হচ্ছে যে আমার জন্য এটা খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে মানে যে আমি যতটুকু দেখছি যে এখানে পড়ার কোনো শেষ নেই, আমাকে কতক্ষণ পড়তে হবে সেটা আমি বুঝতে পারছি না। তো আপনার আন্ডারে থাকলে বা গাইডলাইন যদি আমি পাই, নিশ্চয়ই এটা আমার জন্য খুব সহজ হবে। তো আপনার
এবার মানে নেক্সট পরীক্ষা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, না পাওয়ার জি সম্ভাবনা 50%। না পেলে আমি যেটা বলেছি, এবং আপনার মাধ্যমে আপনার যারা কলিগ বাংলাদেশে আরো যারা 2 ইয়ার্স পাস করলেন এবার, বা জি স্যার। অনার্স পাস করলেন যারা রিসেন্টলি ইন্টিমেশন পাঠাননি, নেক্সট পরীক্ষা পাবেন কি পাবেন না একটা দোটানায় আছেন, তো তাদেরকে বলবো ডকুমেন্ট সবগুলো রেডি করে নেন, ইন্টিমেশন পাঠানোর প্রসিডিউরটা আপনারা এগিয়ে রাখেন। ডকুমেন্ট আসলে জাস্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন বার কাউন্সিলে, ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার পিপুলেজ রেজিস্ট্রেশন। 6 মাসের মধ্যে পরীক্ষা যদি আসে পেলেন না, 6 মাস পরে আসলে নিশ্চয়ই পাবেন। কিন্তু আপনি যে আগে থেকে এগিয়ে থাকলেন, কারণ এটা খুবই এখন টাফ হয়ে যাচ্ছে আপনার জন্য, অবশ্যই ভালো হবে। যেমন এখন আপনার ক্লাসে যে রোল নম্বর 1, তিনি কিন্তু 23 সালে ভর্তি হয়ে গেছিলেন, 23 সালে উনি পরীক্ষা পাননি। তিনি কিন্তু ভালো করছেন, কারণ আগে থেকে শুরু করেছেন। মনে করেন ব্যাপারটা এরকম, যে আপনারা একটা রেসে দাঁড়িয়ে আছেন, একটা লাইনে দাঁড়িয়ে আছেন। এখন একই সময়ে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে হবে, ব্যাপারটা এরকম। যদি আপনাকে বলা হয় যে আহ, বাঁশি 2বার বাজানো হবে, একবার 5 মিনিট আগে, একবার 5 মিনিট পরে, তো 5 মিনিট আগে যেটা বাজানো হবে এই সময় যারা আহ, কম বয়সী শিশু আছে তারা দৌড় দিবে আগে, তাহলে তাদেরকে একটা মানে আগে দৌড় দেওয়ার জন্য একটা বেনিফিট দেওয়া হলো। তেমন আপনি এরকম যে আপনি আগেই এই পথে নেমে পড়েছেন প্রস্তুতির, এটা একটা ভালো জিনিস। আর আপনাকে ডাবল যদি কোর্স করতে হয়, তো আমি তো বলে দিচ্ছি যে নেক্সট যদি কোর্স করতে হয় এই পেমেন্টে আপনার কোর্সটা হয়ে যাবে, হয়তো বা নোটের জন্য এবং ক্লাস টেস্টের জন্য সামান্য একটা ফি আবার অ্যাড হতে পারে, সেটা খুব একটা বেশি হবে না। তো আপনার ধন্যবাদ এই স্যার। যে বিরতিতেও বরিশালের এক ভাই, উনি অবশ্য টিচার, একজন কলেজের টিচার, উনি ফোন দিয়েছিলেন একই বিষয়ে প্রশ্ন করার জন্য। তো এই ভিডিওটা দেখলে আপনার কথা মাধ্যমে অনেকে বুঝতে পারবে যে আগে ভর্তি হলে বেনিফিট আছে অ্যাকচুয়ালি। আর প্রশ্ন কঠিন হচ্ছে আপনাকে না বুঝে কেউ আর কপি পেস্ট মানে নোট থেকে দেখে দেখে বা নোট মুখস্থ করে লেখার কোনো সুযোগ নেই, আপনাকে বুঝতে হবে, বুঝলে উত্তর করতে পারবেন। আদারওয়াইজ উত্তর করার কোনো মানে জায়গা থাকছে না। অতএব বুঝে বুঝে পড়েন, প্রশ্ন যতই কঠিন হোক উত্তর করতে পারবেন। 30 নম্বরের পরীক্ষা হলো ক্লাস টেস্ট 3, এর মধ্যে কিন্তু 3 জন 21 নম্বর করে পেয়ে ফার্স্ট হয়েছে। তারা কিভাবে 21 পাচ্ছে, আবার অনেকে 10ই পাচ্ছে না। তাহলে স্ট্র্যাটেজি এখানে আছে, আপনাকে ডিপলি পড়তে হবে। আমার নোটের পাশাপাশি প্রয়োজনে বিআর অ্যাক্ট একটু পড়েন। আপনি রিটেন প্রস্তুতি নিচ্ছেন, তার মানে এমসিকিউ আপনাকে দেখতে হবে কিছুটা। এমসিকিউ কেন দেখতে হবে, মানে ওই যে সেকশন গুলো দেখতে হবে, অ্যাকচুয়ালি এমসিকিউ বলছি না, সেকশন গুলো দেখতে হবে। এবং আমার নোটে হয়তো বা 2টা সেকশন নিয়ে আমি আলোচনা করছি চুরির মধ্যে এসে, কিন্তু চুরি রিলেটেড 378 থেকে 382 পর্যন্ত সবগুলো সেকশনে আপনাকে একটু নলেজে নিতে হবে, কারণ আশেপাশের সেকশন গুলো একই টপিকের আন্ডারে হলে আপনাকে মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলে আপনি উত্তর করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ অসুস্থ হলে আপনি ক্ষতিগ্রস্তই হবেন। চিকিৎসা করতে টাকা পয়সা লাগবে, অর্থনৈতিক ক্ষতি, আপনার আবার ক্ষতি হবে কি। আব্দুল মাজিদ সাহেবকে সর্বশেষবার সুযোগ দিচ্ছে লাইনে আসার, আপনাকে 3-4 বার সুযোগ দিয়েছি, আপনি হাত উত্তোলন করছেন কিন্তু লাইনে আসতে পারছেন না। আমার তো কিছু করার নাই এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। এত দেরি আমি হচ্ছিল কেন বলেন? না স্যার, প্রথমবার আমি শুনতে পাইনি, নেটে একটু ডিস্টার্ব ছিল। এখানে প্রশ্ন দেখেন। বিধি বিধিগুলা আচ্ছা, যে আছে স্যার। হাত উত্তোলন করলে, হ্যাঁ, হাত উত্তোলন হুম, করলে কি হবে, আমি ওখানে ক্লিক দিলে আপনার স্ক্রিনে আবার একটা লেখা ভেসে উঠবে, জি ওখানে টাচ আনমিউট। করলে আপনি, হ্যাঁ, আনমিউট প্লিজ, এরকম জি একটা কথা আসবে। নিচে না জি হয়ে স্যার। আপনার স্ক্রিনে মাঝামাঝি লেখা আসবে। তো আমি তো জি বারবার স্যার, আপনাকে সুযোগ দিচ্ছিলাম। আচ্ছা বলেন কি সমস্যা। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো যে বিধি যে আছে 42টা, এটি হুম। কি স্যার এই সিকোয়েন্স অনুযায়ী লেখা লাগবে, নাকি যদি ব্রেক করে সিরিয়াল ব্রেক করেও লেখা যাবে? আপনি সিকোয়েন্স অনুসারে লিখলে নিশ্চয় নম্বর বেশি পাবেন, আর যদি সিকোয়েন্স ব্রেক করেন তবুও লেখা যাবে, নম্বর পাবেন কিন্তু একটু কম আসবে। হ্যাঁ, এখানে যদি আপনি মানে সিরিয়ালে যেভাবে আছে বিধি 1, বিধি 2, বিধি 3 এইভাবে যদি লিখেন, তাহলে বিধি 1 শব্দটা যদি লিখেন তাহলে অবশ্যই আপনাকে বিধি 1-এ যা আছে সেটাই লিখতে হবে, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। আর যদি সিকোয়েন্স মেনটেন করে লিখতে না চান, আপনি কি করবেন, ওই অধ্যায় 1 লিখার পরে বিধি 1, বিধি 2 এভাবে না লিখে 1, 2, ডট 3 ডট দিয়ে এভাবে দেবে, না লিখে আপনি আপনার বুলেট তার বা চিহ্ন দিয়ে দেবে।
আপনি স্টার চিহ্ন দেন, স্টার চিহ্ন দিয়ে আপনি 5টা 6টা বিধি লিখে দিলেন একটা চ্যাপ্টারে, তাহলে স্টার চিহ্ন দিলে সিরিয়াল ব্রেক করাও আপনার স্বাধীনতা তৈরি হচ্ছে, প্লাস কতটা বিধি লিখলেন এটাও আপনার হাইট থাকছে। 30-32টা লিখলেন কোনো সমস্যা নাই, আপনি অর্ধেক লিখেন 20-25টা, 10 নম্বরের যদি পরীক্ষা আসে আপনার 6 নম্বর পেলেই তো অনেক কিছু। বর্ণনামূলক প্রশ্নে 10-এ 6 পাওয়া মানে 60% নম্বর পাওয়া, এটা কিন্তু অনেক। জি স্যার। আর এটাই হচ্ছে বিষয়, আপনি চেষ্টা করবেন সিকোয়েন্স মেনে লিখার, কারণ সিকোয়েন্স মেনেই তো আপনাকে মুখস্থ করতে হবে, কারণ যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে বা ড্রাফটিং এ আসে, কোন বিধির তখন লঙ্ঘন তো হলো আবার সেই জায়গায় তো উঠাই আপনাকে দিতে হবে। লিখতে হবে। তো জি এখানে স্যার। ইনকেস যদি আপনি ভুলে যান, আপনার প্রেশার হয়ে যায় বা আপনার ক্যাপাসিটি নাই বা আপনি ব্যস্ত মানুষ এত পড়তে পারছেন না, আপনার জন্য হ্যাঁ সিকোয়েন্স মেনটেন না করে লেখার স্বাধীনতা তৈরি করতে হলে সিরিয়াল নাম্বার 1 2 3 বা ক খ গ না দিয়ে আপনি কি করবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন। ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর প্রশ্ন না থাকলে ক্লাস রিলেটেড ক্লাসটি শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করে শুভরাত্রি।